আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে অন পেজ এসইও অপটিমাইজেশন। আমরা আজকে সম্পূর্ণ ক্লাসটিতে শিখবো অন পেজ এসইও অপটিমাইজেশন কিভাবে করতে হয়, কিভাবে আমরা এটা ইউটিলাইজ করতে পারি আমাদের কাজের ক্ষেত্রে। সেটাই আজকে আমরা শিখবো। ডিজিটাল মার্কেটিং এর ওয়ান অফ দা বেস্ট একটা চ্যাপ্টার আজকে আমরা শিখবো, বা ওয়ান অফ দা বেস্ট একটা কাজ আমরা আজকে শিখবো। যত সহজে শেখানো সম্ভব ততটা সহজে আমি চেষ্টা করবো আপনাদেরকে শেখাতে। তবুও যদি আপনাদের কারো কোনো কোয়েরিজ থাকে, কাইন্ডলি আমাকে জিজ্ঞাসা করবেন, কোশ্চেন করবেন যে ম্যাম এই জায়গায় বুঝতে পারিনি, এই জায়গাটা আরেকবার একটু বুঝতে চাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। ক্লাসটি শুরু করার আগে প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে বলবো, কাইন্ডলি সবাই একটু মিউট থাকবেন। যখন কারো কোনো কোশ্চেন থাকবে অবশ্যই হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করে জিজ্ঞাসা করতে পারেন। কোনো জায়গায় যদি বুঝতে কোনো সমস্যা থাকে, কিছু জানার থাকে, অবশ্যই জিজ্ঞাসা করবেন, তবে সব সময় মাইকটি আনমিউট রাখবেন না। সব সময় মাইকটি আনমিউট রাখলে বাহিরের সাউন্ড গুলো ক্লাসে ডিস্টারবেন্স বাড়ায়। চলুন তাহলে আমাদের মেইন টপিকে আমরা এন্টার করি। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটি থেকে আমরা ঠিক কি কি শিখবো সেটা আমরা এখন জেনে নিই। আমাদের ক্লাসটি থেকে আমরা শিখবো এসইও ফ্রেন্ডলি টাইটেল কিভাবে লিখতে হয়, এসইও ফ্রেন্ডলি ইউআরএল কিভাবে তৈরি করতে হয়। ইউআরএল তো আমরা প্রতিদিনই দেখছি, বাট এসইও ফ্রেন্ডলি ইউআরএল কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আজকে শিখবো। এই ক্লাসটিতে আমরা আরো শিখবো হেডিং স্ট্রাকচার আসলে কি। যে কোনো একটা হেডিং বলুন, হেডলাইন বলুন, শিরোনাম বলুন, টাইটেল বলুন, সেটার স্ট্রাকচারটা আসলে কি সেটা আমরা শিখবো। এবং প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম যে আগামী ক্লাসে আপনাদেরকে শেখাবো ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কিং কিভাবে করতে হয়। আমরা আজকের ক্লাসটিতে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কিং সম্পর্কে ডিটেল জানবো। ইমেজ এসইও অপটিমাইজেশন কিভাবে করতে হয়, এটা কি, কেন করতে হয়, ইম্পর্টেন্সই কি, সেই বিষয়গুলো আমরা জানবো। এবং এট দ্য লাস্ট আমরা শিখবো অন পেজ এসইও অডিট কিভাবে করতে হয়। আমরা বিভিন্ন ফেসবুক অ্যাড গুলোতে দেখি ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলো তাদের এসইও সার্ভিসের সাথে একটা সার্ভিস ফ্রি অফার করে তাদের গ্রাহকদের জন্য বা তাদের ক্লায়েন্টদের জন্য, সেটা হচ্ছে এসইও অডিট ফ্রি, বা ফ্রি এসইও অডিট করা হয়। সেই ফ্রি এসইও অডিটটা কিভাবে করা হয় বা কিভাবে করতে হয় সেটা আমরা আজকে শিখবো। আমরা এখন জানবো অন পেজ এসইওটা আসলে কি। আমরা তো সেই শুরু থেকে শুনছি বা সবসময় শুনে জানি যে ডিজিটাল মার্কেটিং এর ফাউন্ডেশন হচ্ছে এসইও। এখন সেই এসইও অন পেজ এসইওটা আসলে কি, আমরা যদি এক বাক্যে বলি, অন পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন উপাদান অপটিমাইজ করার প্রক্রিয়া। ওয়েবসাইটের ভিতরে কিছু উপাদান অপটিমাইজ করার প্রক্রিয়া, যা আপনার ওয়েবসাইটের ভিতরেই আছে, বাহির থেকে কিছু নিতে হবে না। এটা যদি আমি আপনাদের সাথে বা আমাদের সাথে বা আমার নিজের সাথে যদি তুলনা করি, তাহলে এরকম বলতে হবে যে এটা হচ্ছে আপনার নিজের ভেতরে থাকা এমন একটা গুণ, যেটা আপনি স্কিল ডেভেলপের মাধ্যমে, যেটা আপনি নিজেকে নিয়ে আরো ট্রেন আপ করার মাধ্যমে বাহিরে আরো প্রকাশ করতে পারেন, যে আপনি আসলে এই কাজটা ভালো জানেন বা এই গুণটা আপনার মধ্যে অনেক বেশি আছে। অন পেজ এসইওটা ওয়ান কাইন্ড অফ দিস, যে আপনার ওয়েবসাইটের ভিতরেই যে উপাদানগুলো রয়েছে, যে এলিমেন্ট গুলো রয়েছে, সেগুলোর এসইও করা, যা আপনার মধ্যে আছে, যেটা বাইরে থেকে আপনার আনতে হবে না, আপনার ভিতরে আছে, আপনি শুধু সেটাকে আউটকামটা ভালো আনবেন, সেটা প্রেজেন্ট করবেন ভালোভাবে। এটাই হচ্ছে অন পেজ এসইও, যেটা অলরেডি আপনার ওয়েবসাইটের মধ্যে আছে। এখন অন পেজ এসইওটা আসলে কেন করা হয়, এটা না করলে কি সমস্যা, আমার ওয়েবসাইট তো অলরেডি আছে। অন পেজ এসইও আমি কেন করব, যেটা আমার মধ্যেই আছে, যেটা আমার ওয়েবসাইটের মধ্যেই আছে, সেটা আমি কেন করব, আবার নতুন করে কেন করব। এখন নতুন করে করার উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে গুগল যেন সহজে বুঝতে পারে যে আপনার পেজটা বা আপনার ওয়েবসাইটটা আসলে কি নিয়ে, আপনার নিশটা কি।
আপনার সেই পেজের নিশটা কি, আপনার কন্টেন্টটা আসলে কি বোঝাচ্ছে অডিয়েন্সকে। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে আপনার র্যাঙ্কিং যেন ইমপ্রুভ হয়, গুগল র্যাঙ্কিং এ যেন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারে। কারণ গুগল যদি নাই বোঝে যে আসলে আপনার কন্টেন্টটা কি, আসলে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, তাদেরকে আপনি কি বোঝাচ্ছেন, কোন ধরনের কন্টেন্ট দিতে চাচ্ছেন, আপনার নিশ কি, সেটা যদি বুঝতেই না পারে তাহলে আপনাকে র্যাঙ্কিং কিভাবে দিবে। অ্যাজ লাইক আপনি পরীক্ষার খাতায় লিখেছেন কিন্তু সেটা যদি আপনার টিচার না বোঝে তাহলে সে আপনাকে মার্কিং করবে কিভাবে। এখানেও সেম থিং, যে আপনার কন্টেন্টটা কি এটা যদি গুগল বুঝতে না পারে তাহলে আপনার র্যাঙ্কিং কখনো আসবে না। তাহলে অ্যাজ ইউজুয়াল নর্মালি আপনার যেমন থাকবে ওয়েবসাইট, হ্যাঁ একটা ওয়েবসাইট লাইভ আছে, দ্যাটস ইট। কিন্তু সেই ওয়েবসাইটটা ফ্রুটফুল কিছু আপনাকে দিতে পারবে না, না আপনার সেল দিতে পারবে, না আপনার ট্রাফিক জেনারেট করতে পারবে, কোনোটাই পারবে না যদি আপনার অন পেজ এসইও করা না থাকে। থার্ডলি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয়। অন পেজ এসইও করলে ইউজার ফ্রেন্ডলি হয়, ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি হয়। এখন ইউজার ফ্রেন্ডলি কিভাবে হয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রিভিয়াস ক্লাসে আমি দেখিয়েছিলাম কয়েকটা ওয়েবসাইট থেকে যে কন্টেন্ট গুলো কিভাবে ডিভাইড করা থাকে, এক একটা ওয়েব পেজে কিভাবে কন্টেন্ট গুলো ডিভাইড করা থাকে যেন আমরা সহজে বুঝতে পারি। এটা কি বলে অন পেজ এসইও। প্রত্যেকটা ওয়েবসাইট অন পেজ এসইও করা, দ্যাটস ওয়াই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা খুব সহজে আমাদের চোখের সামনে পাচ্ছি। যার ওয়েবসাইট অন পেজ এসইও করা থাকে না সেই ওয়েবসাইট কখনো ভালো কিছু ইউজারকে দিতে পারে না, কারণ সেখানে অপটিমাইজেশন করা নেই, অপটিমাইজ করা নেই। দ্যাটস ওয়াই সে ইউজার ফ্রেন্ডলি হতে পারে না। লাস্টে হচ্ছে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি পায়। এখন অর্গানিক ট্রাফিকটা কি, আসলে অর্গানিক ট্রাফিক হচ্ছে আপনার অডিয়েন্স, যারা আপনার ওয়েবসাইটের ভিজিটর, যারা আপনাকে খুঁজছে কোনো প্রোডাক্টের জন্য, কোনো সার্ভিসের জন্য, এটাকে বলা হয় অর্গানিক ট্রাফিক। যে অর্গানিক ট্রাফিক বা অর্গানিক ভিজিটর গুলো বৃদ্ধি পায় আপনার ওয়েবসাইটে যদি অন পেজ এসইও করা থাকে। চলুন আপনাদেরকে একটি এক্সাম্পলের মাধ্যমে একটু আমি দেখানোর চেষ্টা করি। আমরা যদি এখানে অ্যাগেইন অ্যামাজনের ওয়েবসাইটটাতে ঢুকি, দেখুন আমরা এখন আছি অ্যামাজনের ওয়েবসাইটে। এখন অ্যামাজনের ওয়েবসাইটে হিউজ পরিমাণ প্রোডাক্ট। এখন আপনার কি মনে হচ্ছে এখানে কি অন পেজ এসইও করা আছে নাকি করা নেই? এটা দেখলে আপনার মনে হতে পারে যে কিন্তু অনেক প্রোডাক্ট, আসলেই কি আদৌ কি এসইও করা আছে? করা আছে। দেখুন এখানে প্রত্যেকটা জিনিস ডিভাইড করা আছে আলাদা আলাদা ভাবে। কাস্টমার সার্ভিস তারা কি কি দিচ্ছে, রেজিস্ট্রিতে কি কি আছে, প্রাইম ভিডিওতে কি কি থাকবে, সেলে কি কি থাকবে। আচ্ছা চলো আমরা যে কোনো একটা ওয়েব পেজে ঢুকে দেখি যে আসলে আমরা যেটা চাচ্ছি সেটা পাচ্ছি কিনা। মনে করুন আমি এখান থেকে টুডেস ডিলেই গেলাম, যাওয়ার পরে আমার কাছে কি কি আসছে দেখুন। টুডেস ডিলের মধ্যে এখানে যে ডিপার্টমেন্ট গুলো আলাদা ভাবে দেয়া, দেখুন অল ডিপার্টমেন্ট এখন আমি আছি। এখন আমি যদি চাই এখান থেকে সিলেক্ট করতে পারি যে আসলে আমি কোন প্রোডাক্ট চাচ্ছি। মনে করুন আমি চাচ্ছি বই, বুকস। দেখুন তো সব ধরনের বই চলে এসেছে, রাইট? দ্যাটস মিন হচ্ছে এখানে অন পেজ এসইও করা আছে। এজন্যই কিন্তু সবকিছু আমি চাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এসেছে। আচ্ছা এখন বইয়ের মধ্যে আমি ঠিক কি কি চাচ্ছি, দেখুন এখানে আছে কমিক এন্ড গ্রাফিক নোভেলস, কম্পিউটার এন্ড টেকনোলজি। আচ্ছা আমি কম্পিউটার এন্ড টেকনোলজিক্যাল বইগুলোই চাচ্ছি, এটাতে সিলেক্ট করলাম, দেখি বই আসে কিনা। দেখুন এখানে টেকনোলজির প্রত্যেকটা বই চলে এসেছে। আচ্ছা এখন যদি আমি এখান থেকে এই যে দেখুন নেটওয়ার্কিং এন্ড ক্লাউড কম্পিউটিং দেখি,
আচ্ছা, নেটওয়ার্কিং এন্ড ক্লাউড কম্পিউটিং নিয়ে যতগুলো বই সবগুলো দেখুন এখানে চলে এসেছে। দ্যাটস মিন ওয়েবসাইট সম্পূর্ণ অন পেজ এসইও অপটিমাইজড। এখানে আপনার আর বলার সুযোগ নেই যে এখানে আসলেই আদৌ এসইও হয়েছে কিনা। এসইও হওয়ার কারণে প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরভাবে অপটিমাইজড রূপে আছে। দ্যাটস ওয়াই এখানে সবকিছু আলাদা। আচ্ছা, এটা গেল ডিপার্টমেন্টের কাজ। এখন সে কতটুকু অপটিমাইজেশন করেছে এখানে কিন্তু ব্র্যান্ডও দেয়া আছে, যে আপনি আসলে কোন ব্র্যান্ডের যাচ্ছেন। চলুন আমরা এখান থেকে কিছু ব্র্যান্ড সিলেক্ট করি। আচ্ছা, আমরা এখান থেকে অ্যাপ্রেস সিলেক্ট করি, দেখি অ্যাপ্রেসের কি কি আছে। অ্যাপ্রেসের একটাই আছে, সেটা এখানে দিচ্ছে। যদি এখানে 10টা থাকতো 10টা আসতো, 100টা থাকলে 100টা আসতো। এটাই হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও এর কারণেই হচ্ছে আপনার ডিমান্ড অনুযায়ী ওয়েবসাইট আপনাকে সার্ভিস দিচ্ছে, যে আপনি আসলে কি চাচ্ছেন, কোন ধরনের জিনিসগুলো চাচ্ছেন। দেখুন এখানে অলরেডি উপরে লেখা আছে ফিল্টার্ড বাই নেটওয়ার্কিং এন্ড ক্লাউড কম্পিউটিং। আমি কোথায় ঢুকেছিলাম? নেটওয়ার্কিং এন্ড ক্লাউড কম্পিউটিং এ। দেন আমার ব্র্যান্ড কি ছিল? অ্যাপ্রেস। ঠিক আছে, এখন আমি আবার ক্লিয়ার ফিল্টারে দিয়ে দিই। দেখুন এখন আবার সব চলে আসবে, কারণ এখন আমি ক্লিয়ারে দিয়ে দিয়েছি। আচ্ছা, যদি এখন আমি যে অ্যাপ্লায়েন্সে, যে আমি কিছু অ্যাপ্লায়েন্স নিতে চাচ্ছি, কোন ধরনের অ্যাপ্লায়েন্স আছে এখানে একটু দেখি। ওকে, দেখুন এখানে অ্যাপ্লায়েন্সও চলে এসেছে। কোন ধরনের প্রোডাক্ট লাগবে, কোন ব্র্যান্ডের লাগবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার হাতে নাগালের মধ্যে। কোনটা চাচ্ছেন সেটাই চলে আসবে, বিকজ অফ এখানে অন পেজ এসইও করা আছে। নট অনলি দিস পেজ, আমরা যদি সেলে যাই, সেলের মধ্যে আমরা দেখতে পারবো যে আসলে সেলের এখানে কি কাজ। সেলের এখানে দেখুন অ্যামাজনের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আপনি যদি একদম সেলার হিসেবে কাজ করতে চান, যে আসলে আমি অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনতে চাই না, অ্যামাজনের একজন সেলার হতে চাই, আমার প্রোডাক্ট আছে, আমি অ্যামাজনের একজন সেলার হতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এখানে যেতে পারেন, সাইন আপ করে দেন হচ্ছে অ্যামাজনের সেলার হতে পারেন। এরকম আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যারা এই অপশন গুলো আপনাদেরকে দেয়। ড্রপ শিপিং একটা আলাদা বিজনেস বলুন, বিজনেস সেক্টর বলুন, এইরকম ভাবে অনেক গ্রো করেছে। আমরা অনেকেই টুকটাক ভাবে শুনি যে ড্রপ শিপিং এ প্রফিট ভালো হয়, রিস্ক থাকে বাট প্রফিট ভালো হয়, এরকম অনেক কিছু শুনি। এটা ওয়ান কাইন্ড অফ ড্রপ শিপিং। ড্রপ শিপিংটা কি, এটা আমরা আরো পরবর্তী ক্লাসগুলোতে জানবো। এখন যেহেতু আমাদের জাস্ট স্টার্টিং, এই কারণে আমরা হচ্ছে শুধুমাত্র আগে শিখছি এসইও গুলো কিভাবে করতে হয়, ওয়েবসাইটটা কিভাবে দাঁড় করাতে হয়। কারণ আপনার যে কোনো জিনিস সেল করার জন্য, প্রোডাক্ট থেকে আর্নিং করার জন্য, ক্লায়েন্টকে দেওয়ার জন্য আগে তো আপনার আগে কাজগুলো জানতে হবে যে আসলে এই কাজগুলো কিভাবে করতে হয়। তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম, যে আমি কোন প্ল্যাটফর্মে এই কাজগুলো করে টাকা আর্ন করতে পারি। টাকাটা আসবে কখন? যখন আমি কাজটা শিখবো এবং প্রপারলি করতে পারবো। আমার ক্লায়েন্ট যখন বলবে যে আমার এই ওয়েবসাইটটা অন পেজ এসইও করতে হবে, আগে তো আমার কাজটা জানতে হবে যে অন পেজ এসইও আসলে কিভাবে করে। দেন হচ্ছে প্ল্যাটফর্ম খোঁজা, যে কোন প্ল্যাটফর্মে আমি এটা করতে পারি। আচ্ছা, এটি অন পেজ এসইও এর জন্য কোর এলিমেন্ট কি? কোর এলিমেন্ট বলতে আমরা বুঝি যে আপনার যদি কোনো একটা কাজের জন্য 100টা এলিমেন্ট বা উপাদানের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোন 10টা উপাদান এতটা ইম্পর্টেন্ট যে সেই 10টা উপাদান ছাড়া আপনার সেই কাজটা অসম্পূর্ণ বা সম্পূর্ণ হবে না, আপনি করতে পারবেন না, সেটাকে বলা হয় কোর এলিমেন্ট। আমরা আজকে জানবো অন পেজ এসইও কোর এলিমেন্ট গুলো কি। অন পেজ এসইও ফার্স্ট কোর এলিমেন্ট হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেলটা আসলে কি? টাইটেলটা হচ্ছে যে কোনো কন্টেন্টের শুরুতে যে লাইনটা থাকে সেটাই হচ্ছে টাইটেল ট্যাগ, যেটাকে আমরা এক লাইনে সম্পূর্ণ কন্টেন্টটাকে বোঝানোর চেষ্টা করি অডিয়েন্সের কাছে। এটাই হচ্ছে টাইটেল ট্যাগ। আমরা ব্রাউজারে না গিয়ে আমাদের পিপিটি থেকেই বোঝানোর চেষ্টা করি। যেমন ধরুন এই পিপিটিটাতে কি কি আছে, এই স্লাইডটাতে কি কি আছে। স্লাইডটাতে গ্রোএক্স এর নাম আছে, নাম্বার আছে, মেল আছে, রাইট? এখন
এখানে আমাদের ইনফরমেশনও দেওয়া আছে, টপিকও দেওয়া আছে। টপিকটা কি? কোর এলিমেন্ট অফ অন পেজ এসইও। আমি যদি এই সব কিছু ডিলিট করে ফেলি আর শুধুমাত্র শুধুমাত্র এই টাইটেলটা বা এই টপিকটা রাখি বা হেডলাইনটা রাখি, কোর এলিমেন্ট অফ অন পেজ এসইও, আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে আসলে এই স্লাইডটাতে আমি কি নিয়ে কথা বলবো। কিন্তু যদি আমি এটা এরকম স্পেসিফিক ভাবে না রাখি, যদি রাখতাম শুধুমাত্র অন পেজ এসইও, তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন না আমি অন পেজ এসইও আসলে কোনটা নিয়ে কথা বলবো। কিন্তু আমি যখন লিখেছি কোর এলিমেন্টস অফ অন পেজ এসইও, তার মানে অন পেজ এসইওর মধ্যে এলিমেন্ট এবং এলিমেন্টের মধ্যে কোর এলিমেন্ট গুলো নিয়ে আমি কথা বলবো, তখন কিন্তু আপনি ক্লিয়ার একটা মেসেজ পাচ্ছেন যে এই স্লাইডটাতে আমাদেরকে শেখানো হবে কোর এলিমেন্ট, অন পেজ এসইওর কোর এলিমেন্ট গুলো আসলে কি কি। এটাই হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা এক লাইনে আপনার অডিয়েন্সকে বোঝাবে যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন বা কি জানাতে চাচ্ছেন তাদেরকে। আপনার অডিয়েন্স আপনার এই কন্টেন্ট থেকে কি জানবে, এটাই হচ্ছে টাইটেল ট্যাগ। দেন হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। এখন ইউআরএল স্ট্রাকচারটা আসলে কি? ইউআরএল স্ট্রাকচারটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা যে কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা পেজের লিংক, এটাই হচ্ছে ইউআরএল। আর এটারই একটা স্ট্রাকচার আছে যেটা এসইও বেসড স্ট্রাকচার, সেটা হচ্ছে অন পেজ এসইওর সেকেন্ড এলিমেন্ট, ইউআরএলটাকে স্ট্রাকচার অনুযায়ী করা, ডিফাইন ভাবে করা, স্পেসিফিক ভাবে করা, এটাই হচ্ছে অন পেজ এসইও সেকেন্ড কোর এলিমেন্ট। থার্ডলি হেডিং ট্যাগ। এখন হেডিং ট্যাগটা কি? হেডিং ট্যাগ হচ্ছে যে কোনো কন্টেন্টের কিওয়ার্ডের সাথে যে হেডিংটা দেয়া, কিওয়ার্ডের সাথে যে হেডিংটা দেওয়া হয় সেটা হচ্ছে হেডিং ট্যাগ। দেন হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং কি? আপনার ওয়েবসাইটের ভিতরের একটা লিঙ্ক, যেটা অন্য পেজের, আপনি যেই পেজে আছেন সেই পেজের না, অন্য পেজের একটা লিঙ্ক, আপনার ওয়েবসাইটেরই ডিফারেন্ট পেজের একটা লিঙ্ক, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। কন্টেন্টের মধ্যে দিতে হয়। অন পেজ এসইও করার সময় আপনার ওয়েবসাইটে ডিফারেন্ট একটা পেজের কন্টেন্টের লিংক আপনার নতুন যে কন্টেন্ট সেই কন্টেন্টের মধ্যে দিতে হয়, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। এক্সটার্নাল লিঙ্কিং কি? এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে, মনে করুন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট হতে পারে, কোনো গার্লস আইটেম হতে পারে, মেন্স আইটেম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন এই প্রোডাক্ট, মনে করুন আপনি ইলেকট্রনিক্স আইটেম নিয়ে কাজ করছেন, আপনি ল্যাপটপ, পিসি, মনিটর এইসব নিয়ে কাজ করছেন। এখন আপনার এই ওয়েবসাইটের জন্য এক্সটার্নাল লিঙ্কিং কি হবে? এক্সটার্নাল লিঙ্কিং হবে আপনার কম্পিটিটর যে ওয়েবসাইট আছে বা আপনার মতো করে রিলায়েবল যে ওয়েবসাইট গুলো আছে, যারা ঠিক সেম সেম ইলেকট্রনিক্স ডিভাইস গুলো নিয়ে কাজ করছে, তাদের ওয়েবসাইটের যে কোনো প্রোডাক্টের বা যে কোনো কন্টেন্টের একটা লিংক আপনার ওয়েবসাইটে কন্টেন্টে দিতে হবে, এটাই হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কিং গুলো কেন করা হয় আমরা পরবর্তী স্লাইড গুলোতে বিস্তারিত জানবো। বাট ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং দুইটাই করতে হয়। একটা আপনার ওয়েবসাইটের লিঙ্কিং, একটা হচ্ছে অন্য ওয়েবসাইটের একটা লিংক, সেটা আপনার ওয়েবসাইটে দিতে হয়, প্লেস করতে হয়। লাস্টলি হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইমেজ যদি কেউ অপটিমাইজ না করে, এসইও না করে, তাহলে তার সম্পূর্ণ কন্টেন্টের যে এসইও করা হলো সেটা আসলে ফ্রুটফুল হবে না, সেটা 50% ডান হবে, বাকি 50% থেকে যাবে। সে সম্পূর্ণ ভালো একটা আউটপুট পাবে না, কারণ তার ইমেজ অপটিমাইজ করা নেই। দ্যাটস ওয়াই হচ্ছে সে ভালো একটা আউটপুট পাবে না। ভালো আউটপুট পেতে হলে অবশ্যই তার ইমেজটা অপটিমাইজ করতে হবে। আচ্ছা, টাইটেল ট্যাগ কি? টাইটেল ট্যাগ আসলে কি? টাইটেল ট্যাগ হচ্ছে একটি ওয়েব পেজে প্রধান একটা শিরোনাম বা একটা হেডিং, হেডলাইন,
যেটা দিয়ে আপনি সহজে বুঝবেন এই ওয়েব পেজটা আসলে কি নিয়ে কাজ করছে। আসলে এই পেজটার মধ্যে কি আছে, আমি কেন এই পেজটাতে আছি, এই পেজটা থেকে আসলে আমি কি পাবো। এটাই হচ্ছে টাইটেল ট্যাগ। আপনার টাইটেল ট্যাগটাই হচ্ছে আপনার ওয়েব পেজকে মেনটেন করবে বা মেনশন করবে গুগলের কাছে, ইউজারের কাছে, যে আসলে আপনার ওয়েব পেজে কোন ধরনের কন্টেন্ট আছে, আপনার ওয়েব পেজটা কি নিয়ে তৈরি করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে, অডিয়েন্সকে কি দিবে। এই জিনিসগুলোই হচ্ছে আপনার টাইটেল ট্যাগে থাকবে, এক লাইনে থাকবে, খুব বড় কিছুতে থাকবে না, জাস্ট এক লাইনে থাকবে, যে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন, আপনার পেজে কি আছে, কি দিবেন আপনি অডিয়েন্সকে। দ্যাটস ইট। এখানে আমরা তিনটা সামারি রেখেছি। সামারি এই কারণে বললাম, কারণ হচ্ছে এটার অনেক প্রয়োজনীয়তা আছে, কিন্তু এই তিনটা কারণ হচ্ছে সব থেকে ম্যান্ডেটরি কারণ। যেমন গুগল সার্চ রেজাল্টে কিন্তু আপনার টাইটেলটাই দেখা যায়। সেটা কিভাবে আমরা আপনাদের এই স্লাইডটা শেষ হলে দেন আমরা ব্রাউজারে গিয়ে দেখবো, লাইভ দেখবো যে কিভাবে গুগল সার্চ রেজাল্টে সব সময় আপনার টাইটেলটাই আসবে। তখন কিন্তু আপনার কন্টেন্ট আসবে না, আসবে আপনার টাইটেল। আপনার টাইটেলের সাথে যদি আমি যে ইউজার বা আপনি যে ইউজার, আপনি যেটা সার্চ করেছেন সেটা যদি আমার টাইটেলে থাকে, তাহলেই কিন্তু আমার ওয়েবসাইট আপনার সামনে যাবে। আদারওয়াইজ আমি যত এসইও করি, যত কিছু করি, কখনোই আমার ওয়েবসাইট আপনার সামনে যাবে না। এই কারণে টাইটেল দেওয়ার সময় নিজেকে সবসময় ভাবতে হবে, অ্যাজ এ ইউজার আমি কি সার্চ করতাম। আমি যদি এই মোবাইল নিয়ে বা মনিটর নিয়ে বা ল্যাপটপ নিয়ে বা পিসি নিয়ে আমি যদি কোনো কিছু খুঁজতাম, তাহলে আসলে আমি কি সার্চ করতাম, কোন ধরনের জিনিসটা আসলে সার্চ করতাম আমি। এটা মাথায় নিয়ে সবসময় টাইটেল দিতে হবে। টাইটেল লেখার সময় বা দেওয়ার সময় কখনো নিজেকে নিজের ওয়েবসাইটের ওনার হিসেবে দেখতে হবে না, সবসময় দেখতে হবে ইউজার আমি একজন ইউজার, আমি আসলে কোন ধরনের টাইটেল দিয়ে নিজে সার্চ করতাম, এটা আইডেন্টিফাই করে দেন হচ্ছে আপনাকে টাইটেলটা একটা দিতে হবে। সেকেন্ডলি হচ্ছে ব্রাউজার ট্যাবে দেখা যায়, ব্রাউজার ট্যাবে আপনার টাইটেলটাই দেখা যায়, আপনার ফুল কন্টেন্ট কিন্তু দেখা যায় না, শুধুমাত্র টাইটেলটা দেখা যায়। যখন টাইটেলটা দেখে একজন ইউজারের মনে হয় যে হ্যাঁ এটা আমার কাজে আসতে পারে, তখনই কিন্তু আমি আপনার ওয়েবসাইটে লিংকে ক্লিক করছি, আদারওয়াইজ কিন্তু আমি আপনার ওয়েবসাইটের লিংকে ক্লিক করব না। দেন হচ্ছে থার্ডলি বাট মোস্ট ইম্পর্টেন্ট, র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। টাইটেল ট্যাগ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ইউজার যেই টাইটেলটা সব থেকে বেশি সার্চ করছে সেটা কিন্তু র্যাঙ্কিং এ ফার্স্টেই আসবে। সেটা যদি একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও থাকে, যে শুধুমাত্র বিডিতে একটা ওয়েবসাইট যে এই টাইটেলটা ব্যবহার করেছে, কিন্তু ইউজার এই টাইটেলটা সার্চ করেছে মিলিয়ন বিলিয়ন টাইমস, এইটাই কিন্তু র্যাঙ্কিং এ ফার্স্ট আসবে। হতে পারে সেটা একটা টাইটেল, অন্য কেউ এই টাইটেলটা ব্যবহার করেনি, ইউজ করেনি, কিন্তু তবুও কিন্তু এটা র্যাঙ্কিং এ ফার্স্ট আসবেই, কারণ এটার ইউজাররা এটা সার্চ করছে, এটার ইউজার ডিমান্ড আছে। চলুন আমরা এখন একটু লাইভ দেখি আসলে টাইটেল ট্যাগটা কিভাবে কাজ করে। মনে করুন এখানে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা সার্চ করুন। দেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্চ করার পর কয়টা এসেছে। এই যে, হুম, এই কয়টা চলে এসেছে, টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সিস ইন বাংলাদেশ। এখন আমি সার্চ করেছিলাম কি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমার সার্চ ছিল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন আসলো কি কি,
টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, টপ যেগুলো আছে সেইগুলোর একটা লিস্ট এসেছে বা একটা কন্টেন্ট এসেছে। ওকে, ফাইন। সেকেন্ড কি এসেছে? ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। যেহেতু আমি টাইপ করেছিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, দ্যাটস ওয়াই এখানেও আছে এই যে নীল কালার লেখা, এটাই কিন্তু টাইটেল ট্যাগ। এতক্ষণ ধরে যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম সেটাই কিন্তু এটা টাইটেল ট্যাগ। এই যে টাইটেল ট্যাগের সাথে আমার সার্চ সার্চ যাদের সাথে মেলেনি তাদেরটা কিন্তু গুগল এখানে আনেনি। আপনার কি মনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই কয়টাই আছে বিডিতে? হিউজ আছে, হিউজ। কেন আসলো না? তারা কেন আমার সামনে আসলো না? কেন সার্চে শুধুমাত্র এই কয়টাই আসলো? কারণ এই কয়জনের সঙ্গে আমার সার্চিং মিলেছে, দ্যাটস ওয়াই এসেছে। এই যে খান আইটি, খান আইটি যদি শুধু এতটুকুই থাকতো তাহলে কিন্তু কখনোই আমার সার্চিং এ আসতো না। খান আইটির টাইটেল আবার তারা অ্যাড করেছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, দ্যাটস ওয়াই কিন্তু আমার সার্চিং এ এসেছে। এই কারণেই আপনাদেরকে বলা, যখনই টাইটেল দিবেন নিজেকে অ্যাজ এ ইউজার ভাববেন যে আমি যদি ইউজার হতাম আমি আসলে কিভাবে সার্চ করতাম, কিভাবে খুঁজতাম যে আসলে আমার এই জিনিসটা দরকার। এই হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের গুরুত্ব এই কারণেই এত বেশি, কারণ আপনার টাইটেল ট্যাগ কিন্তু আপনাকে র্যাঙ্কিং এ আছে। টাইটেল ট্যাগ যদি ভালো না হয়, টাইটেল ট্যাগ যদি কিওয়ার্ড বেসড না হয়, এসইও বেসড না হয়, তাহলে কখনোই সেই টাইটেল ট্যাগ আপনাকে ভালো কিছু দিতে পারবে না। এর জন্য টাইটেল ট্যাগ মাস্ট বি ভালো কিছু নিয়ে করতে হবে, ভালো কিছু ভেবে করতে হবে যে আসলে আমি র্যাঙ্কিং এ যেতে পারবো কিনা এই টাইটেল ট্যাগ দিয়ে। এখন ধরুন আমার কাছে এতগুলো এসেছে, আমি কোনটাতে আসলে যাব? দেখুন, এই লেখার পরে টাইটেল ট্যাগের পরে কিছুটা আরো লেখা এসেছে। এই লেখাটাকে আসলে কি বল? এটাই কিন্তু মেটা ডেসক্রিপশন, যেটা আমরা স্লাইডে দেখেছিলাম। এই ডেসক্রিপশনে আসলে কি দেওয়া? দেখুন, প্রথমটা ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে, প্রথমটা টাইটেল ছিল টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। এটা ডেসক্রিপশনটা কি? লিস্ট অফ দ্য টপ বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং কোম্পানিজ। এইখানে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং কোম্পানিজের টপ যারা আছে তাদের লিস্ট আছে, রাইট? এখন আমার যদি লিস্ট জানার ইচ্ছা থাকে তাহলে আমি এখানে ঢুকবো, আদারওয়াইজ এখানে ঢুকবো না। আমি যদি অন্য কোনো কোম্পানি খুঁজে থাকি তাহলে আমি তাদেরটাই ঢুকবো, এটাতে ঢুকবো না। আর ধরুন আমি এটাই খুঁজছি তাহলে কিন্তু আমি এটাতে ঢুকবো। এই যে আমি এখন ঢুকলাম, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি এদের ইউজার ছিলাম না বা ভিজিটর ছিলাম না, এখন কিন্তু আমি এদের একজন অর্গানিক ট্রাফিক। আমি যে ওনাদের ওয়েবসাইটে ঢুকলাম এটা কিন্তু ওনাদের ট্রাফিকে অ্যাড হচ্ছে। এই যে দেখুন কি কি আছে, কোন কোন কোম্পানি আছে, তাদের রেটিং কেমন, তারা কেমন কাজ করছে, কি কি সার্ভিস দিচ্ছে, সব কিছু চলে এসেছে। এই যে, ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। চলুন তাহলে এখন আমরা অ্যাগেন আমাদের স্লাইডে ফিরে যাই। টাইটেল ট্যাগটা আসলে কেন ইম্পর্টেন্ট, কেন এতটা ইম্পর্টেন্সই আমরা দিচ্ছি টাইটেল ট্যাগকে? ফার্স্টলি হচ্ছে আপনার এসইও র্যাঙ্কিংটাকে বাড়ানোর জন্য। অলরেডি আমি আপনাদেরকে ব্রাউজারে দেখিয়েছি যে এসইও র্যাঙ্কিং এ কিভাবে এটা সাহায্য করে বা হেল্প করে বা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আপনার টাইটেলের সাথে যদি ইউজারের সার্চ করা ওয়ার্ডের যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই এসইও র্যাঙ্কিং এ যেতে পারবেন না। র্যাঙ্কিং কখনোই ভালো আপনার আসবে না, কারণ আপনাকে ইউজার সার্চ করে পাচ্ছেন। আপনি যত ভালো কন্টেন্ট লিখুন, মনে করুন আপনার কন্টেন্ট অনেক ভালো, অনেক বেস্ট, কিন্তু আপনার কন্টেন্টের টাইটেল ট্যাগ ভালো না, সেটা আপনার কন্টেন্টকে কখনোই র্যাঙ্কিং এ আনতে পারবে না।
কন্টেন্ট যতই ভালো হোক, টাইটেল ট্যাগ তার থেকে অনেক বেশি ভালো হতে হবে, যেন ইউজারের সার্চে আসে। ইউজারের সার্চে আসাই কিন্তু আপনার সাকসেস, যে একজন ইউজার সার্চ করে আপনাকে পেয়েছে। সে যদি সার্চ করার পরে আরো 10টা ওয়েবসাইট আসে কিন্তু আপনারটা না আসে, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট ফেইলার, আপনি নিজেও ফেইলার, আপনার ওয়েবসাইটেও কিন্তু ট্রাফিক আসবে না, কারণ সার্চে আপনাকে পাচ্ছে না। দ্যাটস ওয়াই টাইটেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ অন-সাইট এসইও। অন পেজ এসইও এর ক্ষেত্রে আপনার অবশ্যই টাইটেলটা মাথায় রাখতে হবে, যে আমি টাইটেল আসলে কি দিব, কোন টাইপের টাইটেল দিলে ইউজার ফ্রেন্ডলি হবে। যেমন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে খান আইটি, খান আইটিতে যদি শুধুমাত্র খান আইটি টুকুই তাদের টাইটেল রাখতো, তাহলে কিন্তু আমার সার্চে আসতো না। তারা কিন্তু খান আইটির পরে সেমিকোলন দিয়ে আবার হচ্ছে পাশে লিখেছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। দ্যাটস ওয়াই কিন্তু তার কন্টেন্টটা আমার সামনে এসেছে, আমার সামনে অ্যাপিয়ার হয়েছে, গুগল আমার সামনে এনেছে, কারণ আমিও সার্চ করেছিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার কন্টেন্ট বুঝে, ইউজারের ইউজিং ক্যাপাসিটি বুঝে তারপর আপনার টাইটেল দিতে হবে, যে আসলে একজন ইউজার খুব সহজে কিভাবে সার্চ করতে পারে, খুব সহজে সার্চ করলে যেন সে আপনাকে পায়, এমন ভাবে আপনার টাইটেলটা দিতে হবে যেন আপনি খুব সহজে ইউজারের কাছে পৌঁছাতে পারেন। দেন হচ্ছে সিটিআর ইনক্রিজ হয়। সিটিআর আসলে কি? সিটিআর হচ্ছে ক্লিক থ্রো রেট, ওয়েবসাইটের লিঙ্কে কতগুলো ক্লিক হচ্ছে। এইটা হচ্ছে আপনার ট্রাফিক বাড়ানোর একটা পপুলার ওয়ে বা ফেমাস একটা ওয়ে, ক্লিক থ্রো রেট বা সিটিআর রেট বাড়ানো, ওয়েবসাইটের সিটিআর রেট বাড়ানো, যে আপনি কত পরিমাণ ট্রাফিক আপনার ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করছে, আপনার কন্টেন্টের লিঙ্কে ক্লিক করছে। যেমন আমি কিছুক্ষণ আগে যে ওয়েবসাইটে ঢুকেছি, এটা কিন্তু কাউন্ট হয়েছে, আমি তখন আপনাদেরকে বলেছেন যে এটা কিন্তু কাউন্ট হয়েছে অলরেডি, যে একজন ভিজিটর এসেছে, এইরকম লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ঢুকছে, সবকিছুই কাউন্ট হচ্ছে, নট আ সিঙ্গেল পার্সন, কারোটা কিন্তু বাদ যাচ্ছে না বা কারোটা এক্সট্রা কাউন্ট হচ্ছে না। এই সিটিআর ইনক্রিজের জন্য আপনার টাইটেল অনেক বেশি ইম্পর্টেন্ট। টাইটেল মেলেনি বলেই কিন্তু দেশে এত এত ডিজিটাল এজেন্সি থাকা সত্ত্বেও তাদেরগুলো কিন্তু সামনে অ্যাপিয়ার হতে পারেনি, অ্যাপিয়ার হয়েছে 4-5টা। এটাই এটাই হচ্ছে র্যাঙ্কিং, এটাই হচ্ছে এসইও র্যাঙ্কিং। এই যে আমরা পুরো ক্লাস শুধু বলি র্যাঙ্কিং আসতে পারবে না, র্যাঙ্কিং আসতে পারবে না, এটাই হচ্ছে অ্যান্সার। কেন আসতে পারবে না? এই কারণেই বলা হয় টাইটেলটা হচ্ছে কন্টেন্টের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। আপনার কন্টেন্ট যতই ভালো হোক, টাইটেল যদি ভালো না হয়, সেক্ষেত্রে কন্টেন্টের কোনো ফুলফিল রেজাল্ট আসবে না। কন্টেন্ট ভালো বাট টাইটেল তো ভালো না, ইউজার সার্চ করে পাচ্ছে না, কন্টেন্ট ভালো দিয়ে লাভ নেই। টাইটেল ভালো হতে হবে, যে টাইটেল আপনাকে খুঁজে পাওয়া যাবে, নট অনলি ফর ওয়েবসাইট, অলসো ফর ফেসবুক, ইনস্টা, হোয়াট এভার। সোশ্যাল সাইটের কন্টেন্ট মানে সেটা টাইটেল বেস্ট হতে হবে। টাইটেল এমন ভাবে দিতে হবে যেন ইউজার সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারটাই সবার আগে আসে, কোনোভাবে যেন স্কিপ না হয়। থার্ডলি হচ্ছে হেল্পস সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট। সার্চ ইঞ্জিন যেন আপনার কন্টেন্ট আসলে কোন টাইপের এটা যেন বুঝতে পারে। সার্চ ইঞ্জিন কিন্তু আপনার আমার মতো মানুষ না, সফটওয়্যার, একটা ব্রাউজার। এখন সেই সার্চ ইঞ্জিন যদি আপনার কন্টেন্টটা বুঝতে না পারে যে আসলে এটা এই কন্টেন্ট, তাহলে কিন্তু সে কখনো আপনার কন্টেন্টটা রিডও করতে পারবে না, র্যাঙ্কিংও আনবে না। কারণ এখানে আপনি যতই আপনার কন্টেন্ট বোঝেন, আপনি হয়তো আপনার কন্টেন্ট ফুললি বুঝতে পারছেন যে আসলে আপনার কন্টেন্টে এটা নিয়ে লেখা বা এটা নিয়ে লেখা, এইরকম ভাবে লিখছেন বা এই বিষয়গুলো বোঝাচ্ছেন, কিন্তু সে তো বুঝতে পারতেছে না। সে যখন বুঝতে পারছে না, তখন কিন্তু সে আপনাকে র্যাঙ্কিং দিবে না, যতক্ষণ না সে রিড করতে পারছে যে আসলে আপনার কন্টেন্টটা কি। দ্যাটস ওয়াই হচ্ছে টাইটেলটা একটা এত ইম্পর্টেন্ট, আপনার টাইটেলটা একটা বোঝাবে আসলে আপনার কন্টেন্টটা কি। দেন হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স বেটার করা। বেটার করেন এটা আসলে বেস্ট করে। ইউজার সবসময় চাই কি, আমরা কি চাই? আমরা কখনো চাই না যে আমি 2 ঘন্টা
একটা ওয়েবসাইটের টাইম দিয়ে তারপর একটা প্রোডাক্ট কিনবো, বা 2 ঘন্টা একটা ফেসবুক পেজের মধ্যে ঢুকে থেকে তারপরে আমি কিছু কিনবো? আমরা কি চাই, ফেসবুক পেজে ঢুকেছি, প্রোডাক্ট দেখেছি, ভালো লেগেছে, অর্ডার করছি। ওয়েবসাইটে ঢুকেছি, আমি এটা খুঁজছি, এটা চলে এসেছে, এটা অর্ডার করছি। কিন্তু ওয়েবসাইটে ঢোকার পরে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আমার সামনে, এখন আমি কনফিউজ, আমি খুঁজে পাচ্ছি না। এরকম হলে কখনো ইউজার ফ্রেন্ডলি যদি ওয়েবসাইট না হয় তাহলে সেখানে কখনোই সেল আসে না। যেমন একটু আগে যে আপনাদেরকে অ্যামাজনের ওয়েবসাইট দেখালাম, সেখানে যদি এরকম ভাবে ডিভাইড করা না থাকতো তাহলে কিন্তু সেল জেনারেট হতো না, কারণ ইউজার এসে রিটার্ন চলে যেত। কারণ সেখানে অনেক বেশি সময় প্রয়োজন হতো। এখন কিন্তু আমার সময় লাগছে না, আমি প্রোডাক্ট সিলেক্ট করতে পারছি, আমি ব্র্যান্ড সিলেক্ট করে দিতে পারছি যে আমার এই ব্র্যান্ডের এই প্রোডাক্ট দরকার, আমার টাইম কমতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, এবং আমার সেল ইনক্রিজ হচ্ছে থ্রু মাই ওয়েবসাইট। এখন ওয়েবসাইটের থ্রুতে হোক, ফেসবুক পেজের থ্রুতে হোক, যখন সেটা ইউজার ফ্রেন্ডলি না হবে ততদিন পর্যন্ত এটাতে আউটকাম আসবে না, কখনোই আসবে না। একটা ফেসবুক পেজ, আপনি দুনিয়ার সব প্রোডাক্ট নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সেই প্রোডাক্ট গুলোর টাইটেল থাকতে হবে এরকম ভাবে যেন একটা মানুষ সার্চ করলে সবার আগে আপনি আসেন। আপনার ফেসবুক পেজটার একটা নিশ থাকতে হবে যে আমি আসলে এই ভ্যারাইটির প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি। কিন্তু আপনি সবকিছু দিচ্ছেন, ইভেন দো কোনো টাইটেল ট্যাগ রাখছেন না, প্রপার প্রফেশনাল কোনো টাইটেল দিচ্ছেন না, ইউজার সার্চ করে আপনাকে পাচ্ছেন না, আলটিমেটলি আপনার রেজাল্ট জিরো। আপনি যত কাজ করুন সেই পেজ নিয়ে, যত কাজ করুন সেই ওয়েবসাইট দিয়ে, সেই ওয়েবসাইট থেকে আপনি ফুলফিল কিছু পাবেন না। সেম ফর ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকেও আপনি ভালো কিছু পাবেন না, কারণ আপনার কোনো নিশ নেই, আপনি সঠিকভাবে টাইটেল ট্যাগ ব্যবহার করছেন না। আপনার দরকার প্রোডাক্টের ছবি দেওয়া, ভিডিও দেওয়া, আর শুধুমাত্র ডেসক্রিপশন দিয়ে দেওয়া, আপনি ওইটাই দিচ্ছেন। ক্লিয়ার সবাই টাইটেল ট্যাগটা কেন এত ইম্পর্টেন্ট? জি ম্যাম। আচ্ছা, আমরা এখন জানবো যে টাইটেল ট্যাগের জন্য আসলে কোন জিনিসগুলো করতে হবে, কোন জিনিসগুলো করা সব থেকে ভালো, বা প্রফেশনালি টাইটেল ট্যাগ ব্যবহার করার সময় কি করতে হবে সেগুলো আমরা জানবো। ফার্স্ট রুলস হচ্ছে এটা লেন্থ হবে 50 to 60 ক্যারেক্টার, এর বেশি না। ক্যারেক্টার কত? 50 to 60। আপনারা যারা ফোন থেকে দেখছেন বা ল্যাপটপ থেকে জয়েন করেছেন, কাইন্ডলি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। যখন কোনো স্লাইড এরকম ইনফরমেটিভ কিছু আসবে সেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ আমরা যখন নেক্সট ডে রেকর্ডিং ভিডিও যতই দেখি না কেন, এই জিনিসগুলো কিন্তু চোখের সামনে বারবার না আসলে মনে থাকবে না। একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। লেন্থ হবে কত? 50 to 60 ক্যারেক্টার। সেকেন্ড রুল হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড শুরুতে রাখতে হবে। কোথায় রাখতে হবে? শুরুতে। এখন প্রাইমারি কিওয়ার্ড কি? প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে আমরা যেমন সার্চ করেছিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, রাইট? এখন যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলোতে ফার্স্টে ছিল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেটাই কিন্তু গুগল আগে আমাকে দেখিয়েছে। দেন কিন্তু আস্তে আস্তে কে শেষে দিয়েছে, কে মিডলে দিয়েছে, এরকম ভাবে গিয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার প্রাইমারি কিওয়ার্ড যেটা যেটা আপনার ফোকাস, সেটা আপনার শুরুতে রাখতে হবে। বুঝতে হবে যে এই কন্টেন্টে আমার ফোকাস কোথায়, সেই ফোকাসের প্রাইমারি কিওয়ার্ডটা শুরুতে রাখতে হবে। থার্ড দিক হচ্ছে ইউনিক টাইটেল ব্যবহার করুন। এমন একটা টাইটেল ব্যবহার করুন যেটা খুব ইউনিক হবে। বাকি যে হাজার জন আরো টাইটেল দিচ্ছে সেই হাজার জনের সাথে মিলবে না। ইউনিক কিছু হবে, মানুষের ইন্টারেস্ট লাগবে, ইউজার ইন্টারেস্টেড ফিল করবে আপনার এই কন্টেন্টটা দেখার জন্য বা পড়ার জন্য বা জানার জন্য। এমন ইউনিক কিছু টাইটেল ব্যবহার করতে হবে। অ্যাট্রাকটিভ করুন। টাইটেল সবসময় অ্যাট্রাকটিভ কিছু দিতে হবে, লাইক হুক লাইনের মতো। হুক লাইন যেমন আমরা ব্যবহার করি, ঠিক তেমনি অ্যাট্রাকটিভ কিছু দিতে হবে টাইটেলের জন্য। দেন হচ্ছে কিওয়ার্ড স্টাফিং করবেন না।
কিওয়ার্ড স্টাফিং কি? অনেক ধরনের কিওয়ার্ড একসাথে দেন, প্রয়োজন নেই। স্টাফিং করার কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। কিওয়ার্ড, আপনার প্রাইমারি কিওয়ার্ডটা শুরুতে রাখুন, দেন জাস্ট একটা অবজেক্টিভ দিয়ে দেন, দ্যাটস ইট। এর থেকে বেশি কিওয়ার্ডের প্রয়োজন নাই, টাইটেলে এর থেকে বেশি কিওয়ার্ডের প্রয়োজন নেই। জাস্ট এমন একটা প্রাইমারি কিওয়ার্ড রাখুন যেটা ইউজাররা অনেক বেশি সার্চ করে, সার্চ রেজাল্ট যেটা অনেক বেশি, সেটা রাখুন, দ্যাটস ইট। এর থেকে বেশি কিওয়ার্ড স্টাফিং করার কোনো প্রয়োজন নেই। টাইটেলে, টাইটেলের জন্য শুধুমাত্র প্রাইমারি কিওয়ার্ড রাখুন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, দেন হচ্ছে ব্রোয়েক্স। আচ্ছা, এটা কিভাবে একটা ভালো টাইটেল হলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে, ফার্স্টে আমরা কি রেখেছি, ফোকাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ফোকাস কিন্তু কোর্স না, ফোকাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ফোকাস করে দেন হচ্ছে কোর্স ইন বাংলাদেশ। কেউ যদি কোর্স সার্চ করে তখন আসবে কোর্স ইন বাংলাদেশ। এইটা হচ্ছে আমার অবজেক্ট। এখন কেউ যদি শুধু সার্চ করে ডিজিটাল মার্কেটিং, তবুও কিন্তু আমার এই কন্টেন্টটা আসবে। কেন আসবে? কারণ আমার শুরুতেই আছে, মানে আমার প্রাইমারি কিওয়ার্ডই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো ইউজার যদি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সার্চ করে, সেখানেও এটা আসবে। আচ্ছা, গুড ভার্সেস ব্যাড টাইটেল এক্সাম্পল। আমরা এখন শিখবো কোনটা আসলে গুড টাইটেল এবং কোনটা ব্যাড টাইটেল এবং কেন, সেই জিনিসগুলো আমরা জানবো। ফার্স্টে একটা গুড টাইটেল আমরা দেখি, এসইও ট্রেনিং ইন বাংলাদেশ। আচ্ছা, প্রফেশনাল এসইও কোর্স। ব্যাড টাইটেলে কি আছে? ব্যাড টাইটেল হচ্ছে এসইও, এসইও কোর্স, বেস্ট এসইও কোর্স, এসইও ট্রেনিং, এসইও সার্ভিস। এখন প্রবলেমটা আসলে কোথায়? প্রবলেমটা হচ্ছে গুড টাইটেলে এসইও ট্রেনিং ইন বাংলাদেশ, সে কিন্তু একটা জায়গায় ফোকাস করেছে, কোথায়? এসইও। দেন হচ্ছে তার অবজেক্ট ট্রেনিং ইন বাংলাদেশ। কেউ যদি ট্রেনিং খোঁজে সে ট্রেনিং পাবে, কেউ যদি শুধুমাত্র এসইও খোঁজে শুধুমাত্র এসইও পাবে, দ্যাটস ইট। আর ব্যাড ব্যাড টাইটেলের জায়গায় আসলে কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে এসইও দিয়েছে, এসইও কোর্স, বেসড এসইও কোর্স, এসইও ট্রেনিং, এসইও সার্ভিস, এতগুলো যখন সে কিওয়ার্ড ইউজ করেছে। আমরা কি জানি, টাইটেলের রুলস হচ্ছে শুধুমাত্র শুরুতে একটা প্রাইমারি কিওয়ার্ড থাকবে, তারপরে আমরা আর কোনো কিওয়ার্ড স্টাফিং করব না, মানে অতিরিক্ত কিওয়ার্ড কখনোই দিব না বা স্টাফিং করব না, অনেক বেশি কিওয়ার্ড আমরা দিব না। তো ব্যাড টাইটেলে কি সমস্যা হয়েছে? সেটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং, অতিরিক্ত কিওয়ার্ড দেয়া হয়ে গেছে। যেমন কেউ এসইও সার্চ করতে পারে, এসইও কোর্স সার্চ করতে পারে, বেস্ট এসইও কোর্স হতে পারে, এসইও ট্রেনিং, এসইও সার্ভিস, যে কোনো কিছু হতে পারে। এখন এত বেশি কিওয়ার্ড স্টাফিং আসলে আমরা কেন করছি? না জেনেই করছি। কারণ কেউ যদি জানে যে আসলে এত বেশি কিওয়ার্ড স্টাফিং করলে সেটা র্যাঙ্কিং এ আসবে না, পজিটিভ রেজাল্ট দিবে না, সে অবশ্যই তার নিজের কাজকে কখনোই খারাপ ভাবে প্রেজেন্ট করবে না তার অডিয়েন্সের কাছে। দ্যাটস ওয়াই হচ্ছে এই টাইপের ব্যাড টাইটেল দেয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। টাইটেল এমন দিতে হবে যেন সেটা একটা প্রাইমারি কিওয়ার্ডকে ফোকাস করে যেন টাইটেলটা হয়। সেকেন্ড প্রবলেম হচ্ছে পুর ইউজার এক্সপিরিয়েন্স। একজন ইউজার, আমি বা আপনি একটা ইউজার হিসেবে ভাবুন, আপনি কি কখনো এত কিছু সার্চ করবেন একসঙ্গে? এসইও, এসইও কোর্স, বেসড এসইও কোর্স, এসইও ট্রেনিং, এসইও সার্ভিস, যে কোনো একটা আপনি সার্চ করতে পারেন। ধরুন আপনি সার্চ করলেন এসইও কোর্স, রাইট? এখন এসইও কোর্স যখন সার্চ করবে তখনও কিন্তু এই টাইটেলটা শো করবে না। কেন করবে না জানেন? কারণ হচ্ছে গুগল কিন্তু ক্লিয়ার না আসলে আপনার কন্টেন্টটা কি। আপনি কি এসইও সার্ভিস দিচ্ছেন, নাকি ট্রেনিং করাচ্ছেন, নাকি কোর্স? মানে আসলে আপনি কি করাচ্ছেন, আপনার কন্টেন্টটা আসলে কি?
গুগল কিন্তু কনফিউজড যে সে আসলে আপনাকে র্যাঙ্কিং দিবে নাকি দিবে না, আপনার কন্টেন্টটা সামনে আনবে কি আনবে না। ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু এই জায়গা থেকে খারাপ হয়, কারণ আপনার কন্টেন্ট যখন ইউজারের সামনে যাচ্ছে না, রিচ হচ্ছে না, আপনার কন্টেন্ট যখন রিচ হচ্ছে না, তখনই কিন্তু আপনার কন্টেন্ট ভালো কিছু আনতে পারবে না, অডিয়েন্সের কাছে যেতে পারবে না। কাইন্ড অফ হচ্ছে এমন একটা অবস্থা যেখানে আপনি কন্টেন্ট দিচ্ছেন, আপনি হার্ড অ্যান্ড সোল ট্রাই করছেন, কিন্তু ভালো কিছু পাচ্ছেন না, ভালো কোনো ফিডব্যাক পাচ্ছেন না, কারণ আপনার কন্টেন্ট ইউজারের কাছে যাচ্ছেই না, অডিয়েন্সের কাছে যাচ্ছেই না। দ্যাটস ওয়াই হচ্ছে কখনোই এইরকম ব্যাড টাইটেল ইউজ করা যাবে না। এখন আমরা আসি ইউআরএল স্ট্রাকচারটা আসলে কেমন। ইউআরএল স্ট্রাকচারটা আসলে কেমন হয়? ইউআরএল হচ্ছে ওয়েব পেজের একটা অ্যাড্রেস। ইউআরএল কি? ইউআরএল হচ্ছে ওয়েব পেজের একটা অ্যাড্রেস। যেমন সেটা হতে পারে আপনেক্সোরা.com, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছিলাম। অ্যামাজনের ওয়েবসাইট হতে পারে, যে কোনো ধরনের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে একটা ওয়েব পেজের অ্যাড্রেস। চলুন আমরা কিছু ইউআরএল দেখে নিই, দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। এখন যদি আমি এখানে টাইপ করি www.apnexora.com, এন্টার। এই যে এখন এই যে এইখানে ব্রাউজারে apnexora.com, এটাই কিন্তু ইউআরএল। apnexora.com এটাই হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, যেই অ্যাড্রেস বা যেই লিংকের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটকে দেখতে পাচ্ছি। আবার ধরুন এখানে আমি সার্চ করলাম www.msctbd.com। এখন আমার এখানে যেটা আছে, এটা কিন্তু আমার ইউআরএল, msctbd.com এর ওয়েবসাইটের অ্যাড্রেস, ওয়েবসাইটের ইউআরএল। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস। এই লিংকটা হচ্ছে এখানে, আপনি কিন্তু এই লিংক দিয়ে আপনেক্সরাতে আসতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওইটা হচ্ছে এমএসসিটির অ্যাড্রেস, নট আপনেক্সরা। যেটা আপনেক্সরার লিংক, সেটা দিয়ে কিন্তু আপনি আপনেক্সরাতে চলে আসতে পারবেন, কারণ আপনার অ্যাড্রেসটা শুধুমাত্র আপনার জন্যই বরাদ্দ। যেটা এমএসসিটির, সেটা কিন্তু এমএসসিটির অ্যাড্রেস। এই লিংকে ঢুকলে সেখানে আপনি এমএসসিটির ওয়েবসাইটকেই পাবেন, সেখানে কিন্তু আপনেক্সরা আসবে না। এই কারণেই ইউআরএল কে বলা হয় ওয়েবসাইটের অ্যাড্রেস। এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর স্ট্রাকচারটা আসলে কি বা কেমন হয়? এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর স্ট্রাকচারটা মূলত শর্ট হয়। প্রথমত হচ্ছে শর্ট ইউআরএল হয়। কেন শর্ট করা হয়? মাঝে মাঝে কিছু পেজ বলুন, কিছু ওয়েবসাইট বলুন, কিছু স্প্যাম টাইপের লিংক বলুন, সেগুলো অনেক বড় হয়। স্প্যাম লিংক গুলা কিন্তু চেনার জন্য আমরা কি ব্যবহার করি বা সহজে কি বুঝি বা সাধারণ মানুষ কি বোঝে, যে অনেক বড় হয়, অনেক বেশি বড়। এখন সব সময় কিন্তু অনেক বড় লিংক, স্প্যাম লিংক এই টাইপের হয় না, ছোট লিংকও হতে পারে। এখন এই যুগে 2026 সালে এসে আপনি শুধুমাত্র লিংক দেখে আসলে স্প্যাম লিংক কোনটা কোনটা ঠিক আছে সেই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন না খুব সহজে। কিন্তু এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর জন্য সব সময় বেস্ট হচ্ছে শর্ট ইউআরএল, যে ইউআরএলটা খুব সহজে পাওয়া যাবে। যেমন ধরুন www.apnexora.com না হয়ে যদি আরো অনেক কিছু থাকতো, র্যান্ডম একটা নাম্বার থাকতো, হিউজ পরিমাণ,
তখন কিন্তু আমাদের এত কিছু মনে থাকতো না। এখন কিন্তু ছোট্ট একটা নাম যেটা আমরা রিড করতে পারছি, যেটা খুব সহজে মনে রাখতে পারছি, দ্যাটস ওয়াই কিন্তু আমার মনে আছে। যদি সেটা আমি রিড করতে না পারতাম, র্যান্ডম একটা নাম্বার থাকতো, অনেক কিছু থাকতো একসঙ্গে, সিম্বল থাকতো, তখন কিন্তু এসইও ফ্রেন্ডলি ইউআরএল আর হতো না। যেহেতু আমার শর্ট এবং রিড করতে পারছি, আমার ইউআরএল শর্ট, সেজন্য আমি বলতে পারছি আপনেক্সোরার ইউআরএল হচ্ছে এসইও ফ্রেন্ডলি ইউআরএল, যেহেতু শর্ট। সেকেন্ড সেকেন্ড রুল কি? সেকেন্ড রুল হচ্ছে কিওয়ার্ড ইনক্লুড। একটা কিওয়ার্ড ইনক্লুড থাকতে হবে ইউআরএল এর মধ্যে। কিওয়ার্ড ইনক্লুড কিভাবে হতে পারে? এখন কিওয়ার্ড ইনক্লুড হতে পারে আপনার কন্টেন্টের মাধ্যমে। মনে করুন, প্রোডাক্টের যে ওয়েবসাইট বলুন বা যে কোনো ই কমার্স সাইট গুলো যেখানে প্রোডাক্ট সেল হয়, সেই জায়গাগুলোতে প্রোডাক্টের যে লিঙ্ক গুলো থাকে, আমরা সাধারণত কি করি, যে কোনো একটা প্রোডাক্ট দারাজ থেকে পছন্দ হয়েছে, আপনি আপনার ফ্রেন্ডকে পাঠানোর সময় কি করেন, সেই প্রোডাক্টের একটা লিংক আপনার ফ্রেন্ডকে শেয়ার করেন, যে একটু এই প্রোডাক্টটা দেখতো, কেমন, নেওয়া যায় কিনা, নিতে চাচ্ছি, কেমন হবে। এই যে প্রোডাক্টের লিঙ্কটা আপনি পাঠালেন, প্রোডাক্টের লিংক, এটা কিন্তু ইউআরএল, এটাও হচ্ছে ইউআরএল, তবে সেটা কন্টেন্টের, নট ওয়েবসাইটের। এখন সেই লিংকের মধ্যে কিওয়ার্ড থাকবে। কি কিওয়ার্ড থাকবে? যে আপনি যে প্রোডাক্টটা পাঠিয়েছেন সেই প্রোডাক্টের একটা অংশ বা একটা ফোকাস ওয়ার্ডটা ওইখানে থাকবে। এটাই হচ্ছে কিওয়ার্ড, ইনক্লুডেড থাকবে ইউআরএল এর এখানে। থার্ডলি হচ্ছে রিডেবল, যেটা রিড করা যায়, ইউআরএল হোক বাট রিডেবল, ইউআরএল এর যে জায়গাটা আপনি রিড করতে চাচ্ছেন সেটা যেন রিড করতে পারে। দেন হচ্ছে হাইফেন ইউজ। যদি অনেক কিছু থাকে, যেমন আপনার কন্টেন্টের মধ্যে কয়েকটা ফোকাস পার্ট আছে, আপনি ডিজিটাল মার্কেটিং এর এসইও, অন পেজ এসইও নিয়ে কথা বলছেন, রাইট? আজকে আমাদের টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এসইও এর মধ্যে অন পেজ এসইও, এই তিনটা। এখন এই তিনটা আমি আসলে আলাদা আলাদা ভাবে কিভাবে বোঝাবো? হাইপেন, যদি আমার তিনটাই ফোকাস হয় তাহলে আমি হাইপেন ব্যবহার করবো। আর যদি শুধুমাত্র আমার ফোকাস হয় অন পেজ এসইও, দেন আই উইল ইউজ অন পেজ এসইও, শুধুমাত্র অন পেজ এসইও, আর কিছু না। আর আমার যদি মনে হয় যে না, আমি তিনটাই ব্যবহার করবো, সেক্ষেত্রে আমি ব্যবহার করবো কি, হাইপেন। বাট ইউআরএল শর্ট রাখতে হবে। আমি তিনটা ব্যবহার করলাম, ঠিক আছে, কিন্তু ইউআরএল অনেক বেশি বড় হয়ে গেল, সেক্ষেত্রে সেই ইউআরএল দিয়ে এসইও ফ্রেন্ডলি হবে না, এসইও করা যাবে না, ভালো রেজাল্ট আসবে না। সো এসইও করতে হলে এবং এসইও ফ্রেন্ডলি রাখতে হলে মাস্ট বি হাইপেন ইউজ করতে হবে, যদি আমি একের অধিক টপিক ব্যবহার করি বা কিওয়ার্ড ব্যবহার করি। লাস্টলি কি? লাস্টলি হচ্ছে লোয়ার কেস লেটার। লেটার গুলো সবসময় লোয়ার কেস হতে হবে, আপার কেসে দেওয়া যাবে না। এক্সাম্পলে কি আছে? যেমন আমি বলেছিলাম একটু আগে, আপনাদেরকে বলছি যে www.apnexora.com, এই যে আমি রিড করতে পারছি সহজে, আমি মনে রাখতে পারছি, কারণ সহজ, ছোট ইউআরএল। এখন আপনেক্সোরা.com এর কোনটাতে আমি আছি? অন পেজ এসইও গাইড। এই যে দেখুন, প্রত্যেকটা জিনিস হাইপেন দিয়ে সেপারেট করা, অন পেজ এসইও গাইড। এটাই, আপনার যখন কিওয়ার্ড অনেক বেশি থাকবে, তখন আপনার ফোকাস পার্ট বেশি, তখন আপনি হাইপেন দিয়ে সেটা আলাদা করুন। এইভাবেই হচ্ছে আপনি আপনার ইউআরএল কে এসইও ফ্রেন্ডলি করতে পারেন, যেভাবে আপনি র্যাঙ্কিং এ আসতে পারবেন বা আপনার কন্টেন্ট যেভাবে র্যাঙ্কিং এ আসতে পারবে। দেন হচ্ছে গুড ভার্সেস ব্যাড ইউআরএল, কোনটা কতটা ইম্প্যাক্ট ফেলে কন্টেন্টের ক্ষেত্রে বা আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে, অডিয়েন্সের ক্ষেত্রে, ট্রাফিক অর্গানিক জেনারেট হওয়ার ক্ষেত্রে কি কি ইম্প্যাক্ট করতে পারে এবং কি কি ফ্রুটফুল অ্যাডভান্টেজ নিয়ে আসতে পারে, সেটা আমরা জানবো। একটা ভালো ইউআরএল সব সময় আপনার ওয়েবসাইটে অর্গানিক কিছু আনবে, অর্গানিক অডিয়েন্স আনবে, অর্গানিক ভিজিটর আনবে। কেন আনবে? আনার রিজন হচ্ছে
গুগল আপনাকে বুঝতে পারছে যে আপনার কন্টেন্টটা আসলে কি নিয়ে, কি বেস করে আপনি কন্টেন্টটা বানিয়েছেন। গুগল যখন বুঝতে পারছে, সে ফাইনালি আপনাকে র্যাঙ্কিং এ আগে নিয়ে আসছে, কারণ সে আপনাকে সহজে রিড করতে পারছে। কিন্তু আপনার ইউআরএল যখন র্যান্ডম একটা নাম্বার দিয়ে হচ্ছে, র্যান্ডমলি অনেক বড় একটা ইউআরএল আপনি দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু গুগল সহজে বুঝতে পারছে না। দ্যাটস ওয়াই সে আপনাকে র্যাঙ্কিং এও আনছে না। সেকেন্ড প্রবলেম কি, সেকেন্ড অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে ইউজার। আপনার ইউজার কিন্তু বুঝতে পারছে না। আমি যদি www.apnexora.com না দিয়ে র্যান্ডম অনেকগুলো সংখ্যা দিই, অনেকগুলো সিম্বল দিই, তখন কিন্তু ইউজার বুঝতে পারবে না আসলে এটা আপনেক্সরা নাকি অন্য কিছু। কারণ সে তো এতগুলো র্যান্ডম সংখ্যা, র্যান্ডম কোনো নাম, র্যান্ডম কোনো কিছু, এত কিছু কিন্তু মনে রাখতে পারবে না। একজন ইউজারের ব্রেনে কোনটা ক্যাচ করবে, খুব সহজে উচ্চারণযোগ্য, যেটা খুব সহজে প্রোনাউন্স করা যায় এবং যেটা খুব সহজে মনে রাখা যায়, ব্রেন ক্যাচ করতে পারে, এমন কিছুই কিন্তু সে বারবার সার্চ করবে, বারবার খুঁজবে। নাম যদি অনেক বড় হয়, যেমন ধরুন ওয়েবসাইটের কথা বাদ দিয়ে যদি বলি যে খুব পরিচিত বা আমাদের চোখের সামনে সবসময় আসে, সেটা হচ্ছে ফেসবুক পেজ। এখন আপনার ফেসবুক পেজের নাম যদি অনেক বড় হয়, অনেক বড় হতে পারে, এরকম অনেক পেজ আছে, তো এত বড় নাম কেউ কিন্তু খুব সহজে মনে রাখতে পারবে না। ব্র্যান্ড হয় কি, ব্র্যান্ড হয় কিন্তু সবসময় শর্ট নেম। আপনি দেখবেন না যে একটা ব্র্যান্ডের নাম অনেক বড়, বিশাল বড়। বিশাল বড় কখনো ব্র্যান্ড হয় না। ব্র্যান্ড হয় শুধুমাত্র একটা নাম, শুধুমাত্র একটা শব্দ, একটা ওয়ার্ড, এটা হয় ব্র্যান্ড। কেন হয়, কেন বড় কোনো কিছু ব্র্যান্ড হতে পারে না? কারণ বড় কোনো কিছু ইউজার তার মাথায় রাখতে পারে না, ব্রেনে রাখতে পারে না, আমরা আমাদের ব্রেনে ক্যাচ করতে পারি না। কারণ মানুষ, আমরা স্বভাবগত দিক থেকে কি, আমরা চাই খুব সহজে যেটা মনে থাকবে, খুব সহজ বোধ্য যেটা, খুব সহজে আমি প্রনাউন্স করতে পারবো, খুব সহজে আমার মনে থাকবে। আমি নেক্সট টাইম যখন ভুলে যাব, তখন যেন খুব সহজে আমি সেটা রিমাইন্ড করতে পারি যে আসলে এইটা ছিল, নামটা এইটা ছিল, এই জিনিসটা যেন আমার মনে হয়। কিন্তু তখন যদি আমি কনফিউজড হই যে আসলে নামটা কি ছিল, আমার মনেই নেই, তাহলে তো আসলে সে ব্র্যান্ড হতে পারবে না, কারণ ইউজার তাকে মনে রাখতে পারছে না। এটাই হচ্ছে মেইন পার্থক্য গুড এবং ব্যাড ইউআরএল এর মধ্যে। ইউআরএল অনেক বড় একটা ফ্যাক্ট যে কোনো কন্টেন্ট, যে কোনো ব্যবসাকে দাঁড় করানোর জন্য। এখন আমরা শিখবো হেডিং ট্যাগস ইন্ট্রোডাকশন। হেডিংটা আসলে কি, হেডিংটা কোন কোন ধরনের হয়, সেই জিনিসগুলো আমরা শিখবো। হেডিং ট্যাগ কন্টেন্ট স্ট্রাকচার তৈরি করে, কন্টেন্টের স্ট্রাকচার তৈরি করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন H1 H2 থেকে শুরু করে H6 পর্যন্ত। এখন কোনটাকে আসলে কি বলে? H1টা হচ্ছে মেইন হেডিং, H1 হচ্ছে মেইন হেডিং, H2 হচ্ছে সাব হেডিং, 3 কেও সাব হেডিং আমরা ধরি, ডিপেন্ড অন ইউর কন্টেন্ট, যে কন্টেন্ট আপনি কিভাবে ব্যবহার করছেন। H2 এবং H3 দুইটাই হচ্ছে আমরা সাব হেডিং এ ধরি। H2 তে যদি কারো কমপ্লিট না হয়, দেন H3 তে আমরা সাব হেডিং এন্ট্রি করি। 4 5 6 এটা হচ্ছে আপনার র্যান্ডম ইউজের জন্য। আপনার কন্টেন্টে র্যান্ডম যে প্যারাগুলো থাকবে, যে লেখাগুলো থাকবে, কন্টেন্টের যে রাইটিং গুলো থাকবে, সেগুলো আপনি দেবেন। চলুন আমরা একটু ব্রাউজারে গিয়ে প্র্যাকটিক্যালি দেখি যে আসলে এটা কি। আসলে আমরা অন্য একটা ওয়েবসাইটে একটু সার্চ করি, www.wikipedia.com। ওকে, আচ্ছা, আমরা বাংলা উইকিপিডিয়াটাই দেখি, আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে যে আসলে কোনটাকে কি বলে। আচ্ছা, আমরা এখন আছি উইকিপিডিয়া ওয়েবসাইটটার ইন্টারফেসে। এই যে প্রথম যে পেজ, এটাকে বলা হয় ইন্টারফেস, ওয়েবসাইটের ইন্টারফেস। এখন আমরা যে কোনো একটা
কন্টেন্ট একটু দেখি। ওকে, কন্টেন্টের মধ্যে এখানে আমরা এখন আছি পরিসংখ্যানের মধ্যে। ওকে, আমরা এখানে কিছু সার্চ করি। সার্চে এসে আমরা লিখলাম বাংলাদেশের ইতিহাস এসেছে। ওকে, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ লিখতে চাইছিলাম, যেহেতু এটা শুরুতে চলে এসেছে। ওকে, আমরা এটাই দেখি যে এখানে কি কি আছে। দেখুন, এই যে ফার্স্টে যে লেখা বাংলাদেশের স্বাধীনতা দিবস, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতা দিবস, এটা কিন্তু হচ্ছে আপনার টাইটেল ট্যাগ। মনে আছে টাইটেল ট্যাগের কথা? এটা হচ্ছে টাইটেল ট্যাগ। দেন এই যে বাংলাদেশের স্বাধীনতা দিবস 1972 হতে প্রতি বছর 26শে মার্চ তারিখে উদযাপিত বাংলাদেশের জাতীয় দিবস। ওকে, এখন এখানে হেডিং কোনটা? হেডিং হচ্ছে এই যে দেখুন একটু বোল্ড করে লেখা বাংলাদেশের স্বাধীনতা দিবস, এতটুকু জায়গা একটু বোল্ড করে লেখা। এই বোল্ড করে লেখাটাই হচ্ছে হেডিং। আপনার এই কন্টেন্টটার হেডিং হচ্ছে এই যে বোল্ড করে লেখা। কিছু কিছু কন্টেন্টে বড় করেও লেখা থাকে, কিছু কিছু কন্টেন্টে শুধুমাত্র বোল্ড করে লেখা থাকে। সেটা ডিপেন্ড করে আপনার ওয়েব ডেভেলপারের উপর বা যে ওয়েব ডিজাইন করছে তার উপর, যে সে আসলে কিভাবে দিবে বা ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে। এখানে এই যে বোল্ড করে লেখা এই জায়গাটুকুই হচ্ছে হেডিং। তারপরে এই যে দেখুন এই বাকি সম্পূর্ণ অংশটুকু H4 থেকে শুরু করে H6 পর্যন্ত হেডিং টাইপ দিয়ে লেখা। এই তিনটা হচ্ছে ডিফল্ট, যা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, র্যান্ডমলি ব্যবহার করতে পারেন। বাট H1 হবে হচ্ছে আপনার টাইটেলে, মানে মেইন হেডিং এ। দেন সাব হেডিং হবে H2 অথবা H3, যেটা আপনার ইচ্ছা বা যেটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপারের ইচ্ছা। ক্লায়েন্ট যেটা চায়, ডিজাইনার এবং ডেভেলপার সেই জিনিসটাই করে দেয় তাকে। আচ্ছা, এখন আমরা আসি সেকেন্ড জিনিসে। সেকেন্ডটা আসলে কি? দেখুন, এই যে মেইন হেডিং বাংলাদেশের স্বাধীনতা দিবস, এটার আন্ডারে সাব হেডিং কি? অপারেশন সার্চ লাইট। দেখুন এটাও কিন্তু বোল্ড করে লেখা, অপারেশন সার্চ লাইট সাব হেডিং। এই হচ্ছে আপনার কন্টেন্ট। এখন আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছিলাম ইমেজ অপটিমাইজেশন বা ইমেজ এসইও। এই যে দেখুন এখানে একটা পতাকা, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকার একটা ছবি দেয়া। এই ইমেজে দেখুন এখানে লেখা স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। এইটাই হচ্ছে অল্টার টেক্সট, এটা এসইও করা, ইমেজটা এসইও করা, অল্টার টেক্সট বলে এটাকে। আপনি যদি এই লেখাটা লিখে গুগলে সার্চ করেন, এইটা আসবে সবার আগে, কারণ এটা অলরেডি এসইও অপটিমাইজড করা। এটাকে বলা হয় ইমেজ এসইও। দেখুন এই এসইও এর মধ্যে কি কি লেখা: আনুষ্ঠানিক নাম, পালনকারী দেশ কি বাংলাদেশ, ধরন জাতীয় দিবস, উদযাপন কি কি ভাবে সে উদযাপিত করে এই দিনটাকে, তারিখ কবে, পরবর্তী আয়োজন কবে, সংগঠন বার্ষিক ভাবে পালন করা হয়। সম্পূর্ণ ইমেজের ডিটেলসটা কিন্তু এখানে দেয়া। এটাই হচ্ছে ইমেজ অপটিমাইজেশন বা ইমেজ এসইও। আমরা যখন কোনো ইমেজ গুগলে সার্চ করি দেখবেন অনেক কিছু চলে আসে। যেমন আমরা খুব বেশি ব্যবহার করি কোনটা? ফ্রিতে কিন্তু পাওয়ার জন্য আমরা অনেক বেশি ব্যবহার করি পিক্সেল, রাইট? সবকিছু ফ্রিতেই ডাউনলোড করতে পারতেছি বা হিউজ পরিমাণ একটা কোয়ান্টিটির সবকিছু আমরা পাচ্ছি। এখানে যদি সার্চ করি বিগ স্ক্রিন, দেখুন এখানে বিগ স্ক্রিনের কিছু ছবি এসেছে।
যে ইমেজ গুলোতে বিগ স্ক্রিন দেয়া আছে, সেটা হোক সিনেমা হলে বা বাইরে, দেখুন আউটডোর ইনডোর দুই জায়গাতেই দেয়া আছে আপনার কোন ধরনের ছবি লাগবে কি লাগবে। এখন আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই ছবিগুলোতে দেখুন কার্সার নিলেই কিছু জিনিস চলে আসতেছে, কে এই ছবিটা দিয়েছে, কি কি দিয়েছে না দিয়েছে সবকিছু চলে আসতেছে। কেন আসতেছে? কারণ এই ইমেজ গুলো সে অপটিমাইজ করেছে, এসইও করেছে, দ্যাটস ওয়াই আসতেছে। যার ইমেজটা অপটিমাইজ করা নেই, কোনো রকম দেয়া আছে, তারটা কিন্তু এখানে আসতেছে না, তারটা আসবে একেবারে শেষে, যখন এই র্যাঙ্কিং এ আসে ইমেজ গুলো চলে যাবে তখন আসবে তার। আচ্ছা ধরুন আমরা যে কোনো একটা পিকচার একটু যাই, দেখুন এখানে ঠিক কি কি দিয়েছে। এক্সপ্লোর দ্য grandeur of historic cinema, showcasing its rich architectural details and audience seating. এটা যদি আমি ওইখানে সার্চ করতাম সবার আগে কিন্তু এটাই আসতো, যেহেতু আমি র্যান্ডমলি সার্চ করেছি সেহেতু র্যান্ডমলি এটা এসেছে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু ইমেজ অপটিমাইজড করা থাকে, এসইও করা থাকে, সবকিছু এত সহজে আমাদের চোখের সামনে আসে না। ইন্টারনেটের মাধ্যমে আমরা মনে করি সবকিছু অনেক সহজ, কিন্তু সবকিছু এত সহজ না। আপনার চোখের সামনে আসা পর্যন্ত আরো অনেক মানুষের অনেক পরিশ্রম, অনেক কাজ করতে হয় শুধুমাত্র আপনার চোখের সামনে অ্যাপিয়ার হওয়ার জন্য। সেটা একটা ওয়েবসাইট হোক, একটা ফেসবুক পেজ হোক, ইনস্টাগ্রাম হোক, লিঙ্কডইন হোক, যে কোনো সোশ্যাল সাইটই হোক না কেন, আপনার চোখের সামনে অ্যাপিয়ার হওয়ার জন্য তার আরো অনেক কাজ করতে হয়। আপনার মনে হচ্ছে আমি সার্চ করছি আর আমি পাচ্ছি, বিষয়টা এরকম না। আপনি সার্চ করার সাথে সাথে আপনার সামনে হাজির হওয়ার জন্য কম্পিটিশন আছে, কাজের ভ্যালু আছে, কে কত ভালো এসইও করতে পারে, কার অপটিমাইজেশন কত বেশি ভালো, কার রিসার্চ ভালো। কারণ আপনি যদি রিসার্চ করে বেরই করতে না পারেন আপনার কোন কিওয়ার্ড ব্যবহার করা উচিত, কোন টাইটেল, কোন হেডিং যাবে, সাব হেডিং কি হবে, হেডিং এর টাইপে কি হবে, H1 দিয়ে হেডিং না করে আপনি H6 ব্যবহার করলে হেডিং করে ফেললেন, তাহলে কি সেটা আসবে? সেটা তো আসবে না। যে কোনো জিনিস রিসার্চ করে জেনে বুঝে কাজ শিখে তারপরে কাজ করতে হবে। তো যত ইজি আমরা আসলে মনে করি অনলাইনের যুগে যে সবকিছু খুব ইজি, বাট সবকিছু এতটা ইজি না। ইজি করা হচ্ছে বা হয়েছে আমাদের সুবিধার্থে, আমাদের সুবিধার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে। দেন হচ্ছে H1 ট্যাগ, এইটার ক্ষেত্রে আসলে আমরা ঠিক কি কি করতে পারি বা কি কি করা উচিত, রুলসটা আসলে কি। প্রতিটা পেজে একটা করে H1 দিয়ে লাইন লিখতে হবে, প্রতিটা পেজে। এখন পেজ বলতে আপনি কি বুঝছেন? পেজ হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়েব পেজে, ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েব পেজে একটা করে H1 এর লাইন থাকতে হবে। মনে করুন আপনার ওই একটা পেজে শুধুমাত্র একটা কন্টেন্ট, ওই শুধু একটা কন্টেন্ট আপনার একটা লাইন থাকতে হবে। ওই পেজে যদি হাজারটা কন্টেন্ট থাকে, দিতে হবে আপনার একটা H1 এর হেডিং দিতে হবে। মেইন কিওয়ার্ড ইনক্লুড করতে হবে আপনার H1 এর ওইখানে। মেইন কিওয়ার্ড যেমন আমরা সার্চ করেছিলাম বাংলাদেশের স্বাধীনতা, তো ওইখানে কিন্তু ফার্স্টে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসই ছিল। এটাই হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড, বাংলাদেশের স্বাধীনতা বা বাংলার স্বাধীনতা। সেটা আপনার H1 দিয়ে যখন লিখবেন তখন সেটাকে ইনক্লুড করতে হবে, মেইন কিওয়ার্ডকে ইনক্লুড করতে হবে। থার্ডলি কি খেয়াল রাখবেন? থার্ডলি খেয়াল রাখবেন কন্টেন্ট টপিক রিফ্লেক্ট করবে যে আপনার কন্টেন্টটা আসলে কি নিয়ে, এটাকে বুঝাবে এক কথায়। এক কথায় কি বোঝাবে? আপনার কন্টেন্টটা কি, কন্টেন্টটা আসলে কি নিয়ে, এটাকে এক কথায় ডিসক্রাইব করবে যে আপনার কন্টেন্টটা কি নিয়ে। যেমন বাংলা স্বাধীনতার ইতিহাস, এতটুকু পড়ে বা এই H1 ট্যাগটা দেখে আমি কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি যে আসলে কন্টেন্টটা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, প্রেক্ষাপট, স্বাধীনতার জন্য আসলে কি কি করতে হয়েছে, কে কি করেছে, কার অবদান কেমন ছিল, এই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট থাকবে, রাইট? আমি কিন্তু অলরেডি বুঝে গিয়েছি যে আসলে কি। এই সামারিটাই হচ্ছে আপনার H1 এ রাখতে হবে, H1 এর হেডিং এ মাস্ট বি রাখতে হবে, যে যেটা আপনার কন্টেন্টকে রিফ্লেক্ট করবে।
শুধুমাত্র অতটুকু পড়ে আপনি যেন বুঝতে পারেন যে আসলে এই কন্টেন্টটা আপনার জন্য প্রয়োজনীয় কিনা, আপনি আসলে এটাই খুঁজছেন কিনা। অযথা সম্পূর্ণ জিনিস পড়ার পরে বা সম্পূর্ণ কন্টেন্টটা পড়ার পর আপনার মনে হলো যে আসলে এটা কোনো কাজেরই না, আমি আসলে এটা খুঁজছিলাম না, এমন যেন না হয়। দ্যাটস ওয়াই হচ্ছে এই H1 ট্যাগটা ব্যবহার করা, যে খুব সহজে অডিয়েন্সকে বোঝানো যে আসলে আপনি অডিয়েন্সকে কি দিচ্ছেন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, H1 হেডিং এ কি হচ্ছে, কমপ্লিট অন পেজ এসইও গাইড। H1 দিয়ে কি লেখা, কমপ্লিট অন পেজ এসইও গাইড, যেখানে অডিয়েন্স বুঝতে পারছে যেখানে অন পেজ এসইও গাইডলাইন পাবে, সেটা কি কমপ্লিট, কমপ্লিট একটা অন পেজ এসইও গাইডলাইন পাবে। দেন হচ্ছে H2 and H3। এখন আমরা শিখবো H2 এবং H3। H2 এবং H3 ইউজেস আসলে কেমন হতে পারে। আগেই বলেছি H2 এবং H3 হচ্ছে সাব হেডিং, সাব হেডিং গুলো ব্যবহার করা হয় আপনার কন্টেন্টে যাওয়ার জন্য, আপনার ওয়েবসাইটে যাওয়ার জন্য। এই দুইটা খুব বেশি আমরা ইউজ করে থাকি। যেমন এখানে একটা এক্সাম্পল স্ট্রাকচার আছে, আপনার H1 যদি হয় বা আপনার টাইটেল বা আপনার হেডলাইন, মেইন হেডলাইন, এটা যদি হয় অন পেজ এসইও গাইড, H2 তে টাইটেল ট্যাগ দিতে হবে। H2 তে টাইটেল ট্যাগ, যে আপনার আসলে টাইটেল কি হবে, ওইটা তো আপনার মেইন হেডলাইন। H2 তে ইউআরএল এর স্ট্রাকচারটা, আপনার কন্টেন্টের ইউআরএল স্ট্রাকচারটা দিতে হবে। ইন্টারনাল লিঙ্কিংও আপনার H2 তে যাবে। H3 হচ্ছে বেনিফিটস অফ ইন্টারনাল লিঙ্কিং। আসলে ইন্টারনাল লিঙ্কিংটা কেন ব্যবহার করা হয়, কারণ যেহেতু আমরা অন পেজ এসইও ধরেছি আমাদের মেইন হেডলাইন। এখন এখানে আমরা H3, যেহেতু আমরা বলেছি প্রিভিয়াস স্লাইডে যে H3 থেকে শুরু করে এই জিনিসগুলো সাব হেডিং গুলো আসে, অ্যাজ লাইক আমাদের স্লাইডের প্রথম স্লাইডে ছিল আমরা আজকে অন পেজ এসইও শিখবো, রাইট? তারপরে আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে আমরা সামনের দিকে যাচ্ছি, একটার পর একটা, একটার পর একটা টপিক আমাদের আসতেছে। ঠিক সেম ফর দিস, এই এক্সাম্পল এই স্ট্রাকচারটা দেখেন, মেইন হেডিং কি ছিল, অন পেজ এসইও গাইড, রাইট? H2 সাব হেডিং কি ছিল, টাইটেল ট্যাগ। আমরা কিন্তু স্লাইডে দ্বিতীয় স্লাইড থেকে কিন্তু টাইটেলটা পড়ছিলাম, যে টাইটেল ট্যাগটা আসলে কি, কেন ইম্পর্টেন্ট, কিভাবে ব্যবহার করা হয়, কি কি রুলস আছে এক্ষেত্রে, এই জিনিসটা কিন্তু আমরা পড়ছিলাম। তারপরে আমরা কি শিখলাম, তারপরে কিন্তু আমরা শিখলাম ইউআরএল স্ট্রাকচার, যে একটা ইউআরএল কিভাবে ব্যবহার করতে হয়, কি কি রুলস রাখতে হয়, শর্ট রাখতে হবে, রিডেবল রাখতে হবে, গুগল যেন সহজে বুঝতে পারে, ইউজার যেন সহজে মনে রাখতে পারে, যেন ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়, এগুলো কিন্তু আমরা পড়েছিলাম। তারপরে সাব হেডিং আর কি আছে, আরো নেওয়া হয়েছে ইন্টারনাল লিঙ্কিং, যে আসলে ইন্টারনাল লিঙ্কিংটা কি, কেন করা হয়। ইউআরএল এর পরেই কিন্তু আমরা ইন্টারনাল লিঙ্কিং এর স্লাইডে চলে গিয়েছিলাম। এটা আমরা শিখেছি, দেখেছি ইন্টারনাল লিঙ্কিং কেন করতে হয়, কি কারণে করতে হয়, না করলে কি হতে পারে, ইম্পর্টেন্স কতটুকু, আমরা কিন্তু এই জিনিসগুলো জেনেছি। H3 তে রেখেছি কোনটা, রেখেছি হচ্ছে বেনিফিটস অফ ইন্টারনাল লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং এর সুবিধা। দেন হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এর স্ট্র্যাটেজি। এখন আমরা জানবো যে হেডিং এর ক্ষেত্রে কি কি মিস্টেক হতে পারে, বা কোন কোন মিস্টেক গুলো আমরা সব থেকে বেশি করে থাকি। ফার্স্টই হচ্ছে মাল্টিপল H1 ট্যাগ, মাল্টিপল H1 দিয়ে ট্যাগ করা। যেমন H1 কিন্তু একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইটের একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। এখন আপনার ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে অনেকগুলো লাইন আপনি H1 দিয়ে লিখলেন। আরো সহজে যদি বলি, ধরুন ইংলিশ লেটার গুলো কয় ধরনের হয়, আমরা র্যান্ডমলি এবিসিডি লিখে যাই, আবার কিন্তু পেঁচানো হাতের অক্ষরও আছে, রাইট?
পেঁচানো হাতের অক্ষর বা পেঁচানো অক্ষরগুলো ইংলিশে। এখন এই H1 H2 H3 4 5 6 এগুলো কিন্তু ওয়েবসাইটে বা ওয়েব পেজ গুলোর এক একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। এখন সেইখানে আপনার কন্টেন্টটা যদি H1 মাল্টিপল জায়গায় ব্যবহার করা হয়, H1 ল্যাঙ্গুয়েজটা মাল্টিপল জায়গায় ব্যবহার করা, যে বোল্ড হলে তো সুন্দরই লাগে দেখতে, বিষয়টা এরকম না। এখন আপনার যদি মনে হয় যে আপনার কন্টেন্টে 10টা জায়গা আপনি বোল্ড করে রাখবেন বা বোল্ড লেখাটা দিবেন, H1 এ লিখলে বোল্ড হচ্ছে, বড় আসতেছে, সেটা আপনি দিবেন। এটা কিন্তু আপনার সব থেকে বড় একটা মিস্টেক, কারণ আপনার শুধুমাত্র একটা H1 থাকবে, সম্পূর্ণ কন্টেন্টের মধ্যে একটা H1 থাকবে, যেই H1টা ডিফাইন করবে আপনার কন্টেন্টটা আসলে কি, অডিয়েন্স আপনার কন্টেন্ট পড়লে বা শুনলে বা দেখলে কি জানতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে হেডিং স্কিপ করা। হেডিংটা স্কিপ করা যাবে না, হেডিং মাস্ট বি দিতে হবে। আপনার টাইটেল থাকুক, টাইটেল টেক থাকুক, বাট হেডিং দিতে হবে। হেডিং না দিলে কখনোই একজন ইউজার সিটিআর যাবে না। সিটিআর যাবে না মানে লিঙ্কে ক্লিক করবে না। সিটিআর রেট কখনোই বাড়বে না যতক্ষণ না ভিজিটর আপনার লিঙ্কে ক্লিক করছে। হেডিং না থাকলে কিন্তু ভিজিটর আপনার লিঙ্কে ক্লিক করবে না। দ্যাটস ওয়াই হেডিং স্কিপ করা যাবে না। থার্ডলি হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। অতিরিক্ত পরিমাণে কিওয়ার্ড দেওয়া যাবে না। কিওয়ার্ড দিতে হবে খুব কম, একদম মিনিমাল ওইতে কিওয়ার্ড দিতে হবে, যত কম কিওয়ার্ড দেয়া যায়। তবে এত বেশি কম দেয়া যাবে না যে ইউজার সার্চ করে আপনাকে পাচ্ছে না। কিওয়ার্ড দিতে হবে, তবে প্রফেশনালি। র্যান্ডমলি কিওয়ার্ড দেওয়া যাবে না, যে আপনার মনে হচ্ছে এই 30টা কিওয়ার্ডই ইউজার সার্চ করবে, আপনি 30টা কিওয়ার্ডই দিয়ে দিয়েছেন, এটা করা যাবে না। কিওয়ার্ড দিতে হবে আপনার কন্টেন্টের গুরুত্ব বুঝে, যে কন্টেন্ট অনুযায়ী আপনার কি মনে হচ্ছে এজ এ ইউজার যে আপনি এটা সার্চ করতে পারেন এই কন্টেন্টটা খোঁজার জন্য, সেটা আপনাকে ব্যবহার করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে স্ট্রাকচারটা আসলে কি। স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে H1 হবে, দেন H2, দেন 3, দেন 4, দেন 5, দেন 6। এই হচ্ছে স্ট্রাকচার, এর বাইরে কোনো স্ট্রাকচার নেই। র্যান্ডমলি দেয়া মানে আপনার যা ইচ্ছে সেভাবে যদি আপনি কিছু ইনপুট দেন, তাহলে আসলে ভালো আউটপুট আসবে না, ভালো একটা আউটকাম আসবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে মাস্ট বি H1 একটা রাখতে হবে। H2 H3 হচ্ছে ডিফাইন করবে আপনার কন্টেন্ট আসলে কি নিয়ে। সাব হেডিং গুলো ডিফাইন করবে। সাব হেডিং ডিফাইন করার কাজ হচ্ছে H2 এবং H3 এর। দেন 4 5 এন্ড 6 এই তিনটা হচ্ছে আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, সেটা ডিসক্রাইব করবে আপনার কন্টেন্টটা কি, ফুল কন্টেন্টটাকে ডিসক্রাইব করবে। দ্যাটস মিন আমরা বলতে পারি, সামারি যদি আমরা বলি, H1 হচ্ছে আমার মেইন হেডিং, H2 H3 হচ্ছে আমার সাব হেডিং, এবং 4 5 6 হচ্ছে আমার ডিফল্ট কন্টেন্ট। ফুল কন্টেন্টটা আমি H4 H5 এবং H6 দিয়ে লিখলাম। ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে একই ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে লিঙ্ক দেওয়া। একই ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে লিঙ্ক দেওয়া, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট থেকে সার্ভিস পেজ, এটার লিঙ্ক বা এসইও সার্ভিস পেজের লিঙ্ক, সার্ভিস পেজের এসইও সার্ভিসের লিঙ্ক দেয়া ব্লগ পোস্টের মধ্যে। এখন এই লিঙ্কটা আসলে কেন দেয়া? লিঙ্কটা দেয়া হয় এসইও করার জন্য। এসইও করার সময় আমাদের কিন্তু একটা লিঙ্কের প্রয়োজন হয়। যেমন আপনার কন্টেন্টটা এত লক্ষ লক্ষ কোটি কোটি কন্টেন্টের মধ্যে কিভাবে খুঁজে পাবো? আপনার ইউআরএল দিয়ে, আপনার নির্দিষ্ট একটা ইউআরএল দিয়ে। সেই ইউআরএল লিঙ্ক কিন্তু আপনার ওয়েবসাইটের বা আপনার সেই কন্টেন্টের বা সেই প্রোডাক্টের অ্যাড্রেস, যেখানে ঢুকলে আমি আপনার ওই প্রোডাক্টটা বা ওই সার্ভিসটা খুঁজে পাবো। যেমন ধরুন, আমরা যদি একটু ব্রাউজারে গিয়ে দেখি,
মনে করুন আমরা এখন এমএসসিটি ব্রাউজারে আসলাম বা এমএসসিটির ওয়েবসাইটে আসলাম। উম, দেখুন এখানে বিভিন্ন ধরনের ওয়েব পেজ আছে, হোম পেজ, অ্যাবাউট আস, আওয়ার সার্ভিস। আচ্ছা, আমরা যদি আওয়ার সার্ভিসে ক্লিক করি, এখানে আরো 3টা সাব ওয়েব পেজ আছে, রাইট? এখন মনে করুন আমার প্রয়োজন আইএসও কনসালটেন্সি এন্ড অডিট। এখন আমি এটাতে ঢুকলাম, এই পেজটাতে ঢুকলাম। এখন আমি কোথায় আছি? এখন কিন্তু আমি আছি msctbd.com ওয়েবসাইটে, আইএসও কনসালটেন্সি এন্ড অডিট সার্ভিস এই পেজটা। লিঙ্কটা চেক করুন বা লিঙ্কটা খেয়াল করুন, লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এতক্ষণ কি ছিল www.msctbd.com, এখন কি এসেছে? এখন কিন্তু এসেছে iosocon ডট পিএইচপি, রাইট? কারণ এখন কিন্তু আমরা একটা সাব পেজে চলে এসেছি। আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের বোঝার সুবিধার্থে কাইন্ডলি একটু খেয়াল করবেন। আমরা যখন হোম পেজে আছি তখন কিন্তু আমাদের এই হচ্ছে লিঙ্ক, রাইট? এটা কিন্তু হোম পেজের লিঙ্ক। এখন আমার সার্ভিস দরকার আইএসও, রাইট? আওয়ার সার্ভিস থেকে আমি গেলাম কোথায়? আইএসও কনসালটেন্সি এন্ড অডিট গেলাম আমি এখানে। এখানে যাওয়ার পর চেক দ্য ইউআরএল, ইউআরএল কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমি এখন আর হোম পেজে নেই, এখন আমি সার্ভিসের এই পেজটাতে চলে এসেছি, আইএসওর পেজটাতে চলে এসেছি। দ্যাটস ওয়াই কিন্তু এখন হচ্ছে আমাকে এই জিনিসটাই দেখাচ্ছে যে ইউআরএল কিভাবে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসকে ডিফাইন করে, কিভাবে ডিফাইন করতে পারে। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। চলুন তাহলে এখন আমরা আবার একটু স্লাইডে ব্যাক করি। এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। যে ইন্টারনাল লিঙ্কিংটা আসলে কি? আপনার ইউআরএল আপনাকে ডিফাইন করবে, আপনার পেজটাকে ডিফাইন করবে। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কিং এর বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে ইন্ডেক্সিং করা যায় খুব ভালো। ইন্ডেক্সিংটা আসলে কি? ইন্ডেক্সিং হচ্ছে সাজানো, ইন্ডেক্সিং হচ্ছে সাজানো। ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স, এই যে ইউজার এক্সপিরিয়েন্স বাড়লো, আমার একটা সার্ভিস দরকার আইওসোর সার্ভিস, এখন আমি সম্পূর্ণ ওয়েবসাইট ঘুরে আসলে আমার টাইম ওয়েস্ট করতে যাচ্ছি, আমি কিন্তু সহজে পেয়ে গেছি। আমি পেলাম কোথা থেকে? আমার হোম পেজ থেকে। আমি কিন্তু আইএসওর ওই পেজে আগে ঢুকিনি, আমি কোথায় ছিলাম? আমি ছিলাম কিন্তু msctbd.com এর ইন্টারফেসে বা হোম পেজে। হোম পেজ কিন্তু ইন্টারনাল লিংক করেছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি হোম পেজ থেকে এই লিংকের মাধ্যমে বা এই ইউআরএল এর মাধ্যমে এই ওয়েব পেজে ঢুকতে পেরেছি, রাইট? এটাই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করা, ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে ইউজার ফ্রেন্ডলি করা। হায়ার সেশন ডিউরেশন, আমি যদি আইএসওর এটা না পেতাম, খুঁজে যদি না পেতাম, ইন্টারনাল লিঙ্কিং করা যদি না থাকতো, তাহলে কিন্তু আলটিমেটলি আমি এত সময় দিতাম না, দেয়া পসিবল হতো না। আমি কেন দেব? আমার সময় থেকে আমি কেন দেব? এরকম ওয়েবসাইট তো আরো হাজারটা আছে, আমি দিব কেন? আমি আমার সময়টা কেন এখানে দেব? অন্য ওয়েবসাইটে গিয়ে আমি সার্ভিস নিব। অ্যাজ এ ক্লায়েন্ট আপনিও কিন্তু আপনার টাইম ওয়েস্ট করবেন না। কেন করবেন? ইন্টারনাল লিঙ্কিং এর গুরুত্বটা বা বেনিফিটটা এটাই যে সহজে ইউজারের সামনে অ্যাপিয়ার করা, তার কোন প্রোডাক্ট লাগবে, কি লাগবে, কোন সার্ভিস লাগবে, ইনস্ট্যান্ট তার সামনে হাজির। যেমন আমরা অ্যামাজনে দেখেছিলাম, ব্র্যান্ড নেম সহ প্রোডাক্ট নেম সহ দিদি আপনার সামনে চলে আসতেছে, একটা আছে, দুইটা আছে, নাকি স্টক আউট, কি হচ্ছে, কি প্রয়োজন, ইভেন আপনার রেঞ্জ সহ দেয়া যায়। এটাই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করা, ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে ইউজার ফ্রেন্ডলি করা। এবং লিঙ্ক ইকুইডিটি ডিস্ট্রিবিউশন, আপনার ওয়েবসাইটে যদি 1000 কন্টেন্ট হয়, ধরেন আপনার ওয়েবসাইটে 1000 কন্টেন্ট, এখন 1000 কন্টেন্টের 1000 ইউআরএল, কারণ প্রত্যেকটা কন্টেন্টের জন্য তো আলাদা আলাদা ইউআরএল, রাইট? এখন এই আলাদা ইউআরএল গুলো ইকুইডিটি ডিস্ট্রিবিউশন, যে আসলেই আপনার 1000 ইউআরএল 1000টাতেই ডিস্ট্রিবিউট হয়েছে, একটা ইউআরএল এখানে, আরেকটা ইউআরএল ওইখানে, এইভাবে ইন্টারনাল লিঙ্কিং করা, ইন্টারনালি লিঙ্কিং করা, যেন একটা ইউজার আপনার একটা কন্টেন্টে গিয়েছে,
সেজন্য নেক্সট কন্টেন্টে যেতে পারে। আমরা এখন দেখি ইন্টারনাল লিঙ্কিং এর বেস্ট প্র্যাকটিস কি কি, আসলে কেন করা হয়, কিভাবে করা হয়, কি কি করতে হয়, এই জিনিসগুলো আমরা জানবো। সেটা হচ্ছে রেলিভেন্ট পেজের লিঙ্ক করুন। হুম, ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে রেলিভেন্ট পেজের লিঙ্ক করুন। ন্যাচারাল অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করুন, যেটা আপনার কন্টেন্ট সেটার সাথে রিলায়েবল এবং রেলিভেন্ট এরকম একটা অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করতে হয়। ইম্পর্টেন্ট পেজেস বেশি লিঙ্ক দিন, যে পেজগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেইটার লিঙ্ক বেশি দিতে হবে। আপনার যদি মনে হয় আপনার সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যে আপনার সার্ভিস পেজটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, বাকি আর 10টা পেজে সেই সার্ভিস পেজে ইন্টারনাল লিঙ্কিং করে দিন, 10টা পেজেই করে দিন। আদারওয়াইজ অডিয়েন্স কিন্তু আপনাকে খুঁজে পাবে না, অডিয়েন্স খুঁজে পাবে না। আপনার যদি মনে হয় আপনার এই 1000টা প্রোডাক্টের মধ্যে 10টা প্রোডাক্ট সব থেকে বেস্ট সেলিং প্রোডাক্ট, আপনি সেই বেস্ট সেলিং প্রোডাক্ট গুলোর ইউআরএল লিঙ্কিং আদার্স পেজ গুলোতে বেশি করে দিন, যেন ইউজার ঢুকলে সেই ইন্টারনাল লিঙ্কিং এর থ্রুতে আপনার প্রোডাক্ট পর্যন্ত পৌঁছাতে পারে খুব সহজে এবং দ্রুততম সময়। এইভাবেই কিন্তু সেল গুলো জেনারেট হয় অনেক বেশি। প্রত্যেকটা জিনিসের রিসার্চ করতে হয়, টাইম দিতে হয় এবং প্রপার টাইমিং থাকতে হয়, ডেডিকেশন থাকতে হয়, যেন সেখান থেকে ভালো রেজাল্ট আসে। ব্রোকেন লিঙ্ক অ্যাভয়েড করুন। এখন ব্রোকেন লিঙ্ক আসলে কি? ব্রোকেন লিঙ্কটা কি বলা হয়, যেমন ধরুন আমরা আবার একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা আপনেক্সোরাতে গেলাম, আপনেক্সোরাতে আমরা অ্যাবাউট পেজে আসলাম, রাইট? এই যে লিঙ্কটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই লিঙ্কটা হচ্ছে কপি করলাম, কপি করলাম। আসুন আমাদের চ্যাট বক্সে এই লিঙ্কটা পেস্ট করে দিই। এটা কিন্তু আপনেক্সোরা অ্যাবাউট পেজ, রাইট? এখন মনে করুন কপি করেছি আমি শুধুমাত্র এতটুকু, সামহাও মিস হয়ে গেছে, সামহাও মিস হয়ে গিয়েছে। এখন এটা যখন আমি পেস্ট করব, এই লিঙ্কটা ব্রোকেন ইউআরএল, দেখুন অলরেডি উপরেরটা কিন্তু রিভিউ চলে এসেছে। উপরে যে লিঙ্কটা দিয়েছিলাম এই যে apnexora.com/about, এই যে আমাদের অ্যাবাউট পেজের সম্পূর্ণ লিঙ্ক যেটা দিয়েছিলাম সেটা একটা প্রিভিউ চলে এসেছে, এই যে অ্যাবাউট আপনেক্সোরা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাট সেকেন্ডটার কিন্তু কোনো কিছু আসেনি, কারণ সেকেন্ডটা ব্রোকেন ইউআরএল। এখন আপনি তাড়াহুড়া করতে গিয়ে ইউআরএল যে অর্ধেক দিলেন বা ইউআরএল যে বাদ দিলেন, এটা দিয়ে কিন্তু আসলে কোনো লাভ হলো না, কারণ এটা ব্রোক হয়ে গেছে অলরেডি, এটা ভেঙে গেছে, ইউআরএলটা ভেঙে গেছে। দ্যাটস ওয়াই কিন্তু এখন এটা আসেনি। এটা যদি আমি সম্পূর্ণ দিতাম তাহলে কিন্তু এখানে আরো একটা প্রিভিউ চলে আসতো। এটা কি বলে হচ্ছে ব্রোকেন ইউআরএল, অলরেডি ভেঙে গেছে, এটা সামহাও ভেঙে গেছে বা মিস হয়ে গেছে। চলুন আমরা আমাদের স্লাইডে ব্যাক করি। এখন আমরা জানবো এক্সটার্নাল লিঙ্কিংটা আসলে কি। এতক্ষণ আমরা জেনেছিলাম ইন্টারনাল, এতক্ষণ জেনেছিলাম ইন্টারনাল লিঙ্কিং। এখন কি জানবো? এখন জানবো এক্সটার্নাল লিঙ্কিং। এক্সটার্নাল লিঙ্কিং আসলে কি, কিভাবে কাজ করে, এটা কি? ইন্টারনাল লিঙ্কিং না হয় বুঝলাম নিজের ওয়েবসাইটের ভেতরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা সব থেকে বেশি দেয়া, প্রত্যেকটা লিঙ্কই ব্যবহার করা, কিন্তু যেটা আপনার সেল জেনারেট করতে পারে, যেটা আপনার ক্লায়েন্ট ভ্যালু বাড়াতে পারে সেটা সব থেকে বেশি ইউজ করা, রাইট? এটা আমরা জানলাম ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে। এখন এক্সটার্নাল লিঙ্কিংটা আসলে কি? এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে আপনার নিজের ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া। এখন আপনি বলতে পারেন যে এটা কেন, আমার ওয়েবসাইটে আমি আরেক ওয়েবসাইটের লিঙ্ক কেন দিব, দিব কেন? এটা দিতে হয়, কেন দিতে হয় সেটার রিজন হচ্ছে আপনার ওয়েবসাইট নতুন, আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক জেনারেট হচ্ছে না,
আপনার ওয়েবসাইটে লিঙ্কিং এ ট্রাফিক জেনারেট হচ্ছে না, রিচ হচ্ছে না, আপনি অর্গানিক ট্রাফিক পাচ্ছেন না, আপনার কন্টেন্টে স্প্যাম টাইপের কোনো কিছু হতে পারে, রিপোর্ট করছে বা হোয়াট এভার, যে কোনো ইস্যুস হতে পারে, কিন্তু সেখানে এক্সটার্নাল লিঙ্কিং আপনাকে কিভাবে সাহায্য করতে পারে? সাহায্য করতে পারে আপনি যখন google.com এর কোনো একটা কন্টেন্ট যেটা আপনার কন্টেন্টের সাথে মিলছে, কারণ আপনি এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর না যে আপনি যেটা দেখছেন দুনিয়াতে সেটা নেই, আর কেউ করছে না, আর কেউ লিখছে না, আর কোনো ওয়েবসাইটে নেই, এমন তো হতে পারে না। অ্যামাজন যেমন আছে, দারাজ আছে, ই কমার্স সাইট যেমন আছে তেমনি ব্লগিং পেজ আছে, ব্লগিং ওয়েবসাইট যেমন আছে তেমনি ব্লগ আছে, যেটা ডেইলি ব্লগ হিসেবে আমরা জানি। আর ব্লগিং ওয়েবসাইটে তো শুধুমাত্র রাইটিং। এইরকম রিলায়েবল জিনিসগুলো, যে কন্টেন্ট গুলো আপনার সাথে মিলছে, অ্যাজ সিম্পল যে আপনি প্রোডাক্টের বিজনেস করছেন, এখন কি প্রোডাক্ট? আপনি শুধুমাত্র জুতো সেল করেন, শুধুমাত্র জুতো সেল করেন, সেক্ষেত্রে আপনি অন্য একটা ই কমার্স সাইটের জুতো বা প্রোডাক্টের, জুতোর বা শুজের যে লিংক আছে, ইউআরএল আছে, সেটা আপনি কপি করে আপনার কন্টেন্টে দিয়ে দেন, এটাই এক্সটার্নাল লিংক। আরো ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই, দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমরা এখন দেখি বাংলা উইকিপিডিয়াতে, এই যে দেখুন, এই যে দেখুন, কিছু কিছু জায়গা এরকম ব্লু কালার হয়ে আছে না কন্টেন্টের মধ্যে? কেন ব্লু কালার হয়ে আছে, মানে অন্য একটা কালার কেন হয়েছে, কেন এটা ব্ল্যাক নেই? বলতে পারবেন? এটা ব্ল্যাক নেই কারণ হচ্ছে এখানে এক্সটার্নাল কিছু লিংক আছে বা ইন্টারনাল কিছু লিংক আছে, যে কোনো কিছু আছে, হয় ইন্টারনাল নয়তো এক্সটার্নাল। যেমন ধরুন শেখ মুজিবুর রহমান, এখানে আমি শুধুমাত্র কার্সারটা রেখেছি, আমি কিন্তু এখনো এন্টার করিনি। এন্টার দেওয়ার আগেই কিন্তু আপনাদের সামনে চলে এসেছে, শুধু কার্সরটা রাখা। এটা যদি আমি এন্টার করি, হোল পেজটা চলে আসবে, যেটা ওনাকে নিয়ে লেখা আছে, এখানে লিঙ্কটা দেয়া আছে, সেই পেজের বা সেই কন্টেন্টের লিঙ্কটা দেয়া। এই যে 25শে মার্চ, এটাতে যদি আমি ক্লিক করি, দেখি কি আসে। দেখুন 25শে মার্চে কি কি হয়েছে, সবকিছু চলে আসছে। এই যে কোন কোন ঘটনা, এই যে 1505 সাল থেকে কি কি হয়েছে, কবে কি হয়েছে, কার কার জন্ম ছিল, কার কার মৃত্যু ছিল, সবকিছু। এইটাই হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কিং। ইন্টারনাল হচ্ছে যখন আপনি আপনার নিজের ওয়েবসাইটের ভিতরের কোনো লিঙ্ক দিচ্ছেন, সেটা ইন্টারনাল। এক্সটার্নাল হচ্ছে যখন আপনি বাইরের একটা ওয়েবসাইটের কোনো কিছু লিঙ্ক, আপনার রিলায়েবল যে লিঙ্কটা, আপনার কন্টেন্টের সাথে মিলে যে লিঙ্কটা, সেটা যখন দিচ্ছেন, তখন সেটা হচ্ছে এক্সটার্নাল। আপনার ওয়েবসাইটের ভিতর থেকে লিঙ্কটা যখন দিচ্ছেন তখন সেটা ইন্টারনাল, যখন বাইরের ওয়েবসাইট থেকে দিচ্ছেন তখন সেটা এক্সটার্নাল। আচ্ছা, অনিক সাহা, অনিক ভাইয়া বলেন তো, এক্সটার্নাল লিঙ্কটা আসলে কি, কেন ব্যবহার করি আমরা, বা এটা আসলে বলতে কি বোঝেন? একটা কন্টেন্ট আপনি কিভাবে বুঝবেন যেটা এক্সটার্নাল লিঙ্ক? ম্যাম, এটা আপনি যেটা বললেন যে বাইরের থেকে কোনো লিঙ্ক যদি মানে রিলেটেবল, আমি যেটা যে ওয়েবসাইট যে কন্টেন্ট আমি ক্রিয়েট করতেছি, ওই রিলেটেবল কোনো লিঙ্ক যদি বাইরের থেকে হিসেবে দেওয়া হয়, ওইটা হচ্ছে এক্সটার্নাল। আর নিজের ওয়েবসাইটেই অন্যান্য বিভিন্ন কন্টেন্টের লিঙ্ক একটা তার একটা ইয়া করে অ্যাডজাস্ট করে দেওয়া, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে, এটাই এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে বাইরের একটা ওয়েবসাইট যেটা আপনার ওয়েবসাইটের সাথে রিলায়েবল, সেটার একটা লিঙ্ক এখানে ইন্টারনালি দেয়া, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। যা আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি বাইরের একটা ওয়েবসাইটে যেটা আপনার সাথে নিয়েছে, আপনার কন্টেন্ট সেম কন্টেন্ট, সেটা আপনি দিচ্ছেন, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আর আপনি নিজের ওয়েবসাইটের অন্য কোনো কন্টেন্টের লিঙ্ক আপনি দিচ্ছেন, অন্য কোনো প্রোডাক্টের, অন্য কোনো সার্ভিসের, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এই লিঙ্ক গুলো যখন দেওয়া হয়, তখন দেখবেন এই যে লেখাগুলো এরকম অন্য কালারের হয়েছে।
যেটা লিঙ্ক দেয়া নাই এটাতে হাজারবার আপনি যদি এন্টার প্রেস করেন এটাতে কিচ্ছু আসবে না, অথচ যেটাতে লিঙ্ক দেয়া, যেটা অন্য কালার, সেটার উপরে শুধুমাত্র কার্সরটা লাগবেন, দেখবেন দুনিয়ার সব কিছু চলে আসছে ওই রিলেটেড যা আছে, সেটা এক্সটার্নাল হোক অথবা ইন্টারনাল লিঙ্ক হোক। এখন মনে করুন এইখানে ওয়েবসাইটের কি লাভ? ধরেন আমি এখান থেকে এই যে অধিবর্ষ, অধিবর্ষে আমি ক্লিক করলাম, যে আসলে অধিবর্ষটা কি আমি একটু জানতে চাচ্ছি, আমি জানি না, ক্লিয়ারলি আমি জানি না। এই যে অধিবর্ষতে চলে আসলাম, এটা কিন্তু লিঙ্কিং করার কারণেই আমি এসেছি। ইন্টারনাল লিঙ্কিং যদি না থাকতো তাহলে কিন্তু আমি আসতে পারতাম না, কারণ আমি তো দেখিই নেই। আমি যদি অধিবর্ষ দেখতাম আর লিঙ্কিং যদি না করা থাকতো, তাহলে কিন্তু আমি এই পেজটাতে আসতে পারতাম না, আমি জানতে পারতাম না যে আসলে অধিবর্ষ জিনিসটা কি, কিভাবে দেখতে পারি, কি কি জানতে পারি। বোঝা গেছে এটার কতটা গুরুত্ব বা ইম্পর্টেন্সই ঠিক কতটা। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। ওকে, আপনার ওয়েবসাইটে বা ফেসবুক পেজ বলেন, যে কোনো জায়গায় বলেন, এই ইন্টারনাল অথবা এক্সটার্নাল লিঙ্কিং এর গুরুত্ব সব থেকে বেশি ট্রাফিক জেনারেট করার ক্ষেত্রে, অর্গানিক ট্রাফিক জেনারেট করার ক্ষেত্রে। কারণ আমরা যখন কোনো একটা জিনিস পড়ি তখন কিন্তু আমরা জানতে চাই যে আসলে এটা কি, কিন্তু যখন পড়ছি না তখন কিন্তু জানার ইচ্ছাও নেই। এই কারণে আপনার ভিজিটর ওয়েবসাইটে আসলে আপনি যেন তাকে আরো 10 সেকেন্ড, আরো 20 সেকেন্ড, আরো 1 মিনিট যেন আপনি আটকে রাখতে পারেন, এই কারণেই লিঙ্কিংটা করা হয়, যে সে এখানে এসে এই কন্টেন্ট থেকে যেন ফিরে না যায়, এই কন্টেন্ট থেকে সে যেন আরো কিছু জানতে চায়, তখন যেন আমার ওয়েবসাইট রেডি থাকে তাকে প্রেজেন্ট করার জন্য। লিঙ্কিং গুলো না করা হলে কিন্তু এই যে অধিবর্ষ, আমি পড়তে পড়তেই কিন্তু জানতে চাইলাম যে আচ্ছা অধিবর্ষটা কি, না পড়লে কিন্তু আমি জানতে চাইতাম না। এটাই হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল লিঙ্কিং এর সুবিধা। এক্সটার্নাল লিঙ্কিং এ ঠিক কি কি করা হয় সেটা আমরা জানবো। হাই অথরিটি ওয়েবসাইট গুলো ব্যবহার করা হয়, যেমন আমরা যদি আপনেক্সরের কোনো লিঙ্কিং করি সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা কিন্তু ব্লগিং ওয়েবসাইট, কোনগুলো টপ ব্লগিং ওয়েবসাইট আছে সেগুলোর লিঙ্ক দিব এখানে। এক্সটার্নাল এর ক্ষেত্রে সেগুলোর লিঙ্ক দিব। কেন দিব? যেন অডিয়েন্স যে আসবে সে যেন মনে করে যে আসলে আমরা ভালো কিছু দিচ্ছি, আমরা এমন কিছু দিচ্ছি যেটা সে ট্রাস্ট করতে পারবে। সে যদি ট্রাস্টওয়ার্দি কিছু পায় সে কিন্তু অ্যাগেইন নেক্সট টাইম আমাদের ওয়েবসাইটে আসবে। আর ওয়েবসাইটে এসে সে যদি ট্রাস্টওয়ার্দি কিছু না পায় তাহলে কিন্তু সে নেক্সট টাইম আসবে না, তার মানে ভিজিটার সংখ্যা কমবে। এখন ভিজিটরের সংখ্যা বাড়াতে হলে অবশ্যই এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে, সেটা হাই অথরিটি ওয়েবসাইট থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে না, যে কোনো ওয়েবসাইট থেকে না। যে ওয়েবসাইটকে আপনি ট্রাস্ট করতে পারেন না, যেই ওয়েবসাইটে হিউজ পরিমাণ কমপ্লেইন আছে, বা ওয়েবসাইটে খুব ভালো ট্রাস্টওয়ার্দি কোনো কন্টেন্ট নেই, সেই ওয়েবসাইটের লিঙ্ক কখনো এক্সটার্নাল লিঙ্কিং এ দেওয়া যাবে না। শুধুমাত্র আপনার এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে, এই কারণে আপনি যে কোনো একটা ওয়েবসাইট ধরেই সেখান থেকে লিঙ্ক দিয়ে দিতে পারবেন না। হাই অথরিটি রাখে এমন একটা ওয়েবসাইটের লিঙ্কই আপনার দিতে হবে। দেন হচ্ছে রেলিভেন্ট সোর্স, আপনার সাথে রেলিভেন্ট হতে হবে। এখন আপনি বিজনেস করেন হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্টের, আপনি লিঙ্ক দিলেন, এক্সটার্নাল লিঙ্কে দিলেন মেয়েদের পোশাক বা মেয়েদের শাড়ির এই প্রোডাক্টের লিঙ্ক দিলেন, রেলিভেন্ট না, রেলিভেন্ট হতে হবে। আপনি ইলেকট্রনিক্স আইটেমস এর ই কমার্স সাইট ব্যবহার করছেন বা খুলেছেন, সেটা চালাচ্ছেন, আপনাকে দিতে হবে আরেকটি ই কমার্স সাইটের যে সেই একই প্রোডাক্ট, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সেখানে লিংক আপনাকে দিতে হবে। মনে করুন আপনি তেমন কোনো সাইট খুঁজে পেলেন না এসইও করার সময়, আপনি তেমন কোনো সাইট খুঁজে পেলেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি করবেন বড় যে কোনো একটা ই কমার্স সাইটে যেতে হবে। মনে করুন আপনি অ্যামাজনেই যাবেন, অ্যামাজনে গিয়ে আপনি কি সার্চ করবেন? ইলেকট্রনিক্স আইটেম। ইলেকট্রনিক্স আইটেম সার্চ করে সেখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের লিঙ্কটা বা ইউআরএলটা কপি করে আপনি এখানে এক্সটার্নাল লিঙ্কিং এ বসায় দিবেন। এটা হচ্ছে শর্টকাট, বাট মাস্ট বি রেলিভেন্ট হতে হবে, মাস্ট বি রেলিভেন্ট হতে হবে। আপনি দিয়েছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট, এখন আপনি এক্সটার্নাল লিঙ্কিং এ নিয়ে আসলেন
অন্য একটা ট্রেনিং এর লিঙ্ক, বা অন্য ট্রেনিং বলতে গ্রাফিক ডিজাইনের ট্রেনিং এর লিঙ্ক নিয়ে এসে আপনি দিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু রেলিভেন্ট না। রেলিভেন্ট করতে হলে অবশ্যই আপনার কাজের সাথে মিলে, যেইটা নিয়ে আপনি কন্টেন্ট দিয়েছেন সেটার সাথে মিলছে এমন কিছুই আপনাকে দিতে হবে, মাস্ট বি দিতে হবে, রেলিভেন্ট হতেই হবে। দেন হচ্ছে ট্রাস্ট ওয়ার্দি কন্টেন্ট, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, যে আসলে ট্রাস্ট ওয়ার্দি কন্টেন্টের লিঙ্ক দিতে হবে, যে কন্টেন্টটা মানুষ বিশ্বাস করতে পারবে, এরকম একটা কন্টেন্ট দিতে হবে। ইউজার ভ্যালু অ্যাড করবে, ইউজার ভাববে যে না, ট্রাস্ট ওয়ার্দি একটা কন্টেন্ট এখানে এক্সটার্নাল লিঙ্কিং এ দেওয়া হয়েছে, তো আই ক্যান ট্রাস্ট দ্যাম, সেকেন্ড টাইম সে যেন আসে। এখন এক্সাম্পল হিসেবে এখানে প্রথমেই দেওয়া আছে গুগলের কথা। গুগলের কথা কেন বলা হয়েছে? আমরা কিন্তু সবাই জানি যতগুলো ব্রাউজার আছে বা সাইট আছে সব থেকে বেশি ট্রাস্টওয়ার্দি গুগল এখন পর্যন্ত। হ্যাঁ, কিছু কিছু নেগেটিভ সাইট বলুন, কিছু কিছু লিমিটেশন বলুন, এই জিনিসগুলো প্রত্যেকটা সাইটে আছে, কম বেশি প্রত্যেকটা সাইটে আছে। আপনি এমন একটা সাইট দেখাতে পারবেন না যেই সাইট একেবারে পারফেক্ট, যেটার কোনো লিমিটেশন নেই, যেটার কিচ্ছু নেই। প্রত্যেকটা সাইটের লিমিটেশন আছে, টেকনোলজিক্যাল প্রত্যেকটা পার্টের লিমিটেশন থাকে, লিমিটেশন থাকতে বাধ্য। কিন্তু সেই লিমিটেশনের জায়গাগুলো থেকেও গুগল দেখা যাচ্ছে আমাদের মনের মধ্যে একটা ট্রাস্টওয়ার্দি জায়গাতে আছে। আমরা যে কোনো কিছু কিন্তু সব থেকে আগে গুগলে সার্চ করি, কোনো কিছু কিনতে যাব সবার আগে গুগলে সার্চ করি, একটা জায়গা খুঁজে পাচ্ছি না, আচ্ছা গুগল ম্যাপে একটু দেখি তো, কোনো একটা প্রোডাক্ট কিনবো, এই সবার আগে গুগলে আগে রিভিউ দেখ, গুগলে কেমন রিভিউ আছে। তো গুগল কিন্তু আমাদের একটা ট্রাস্টওয়ার্দি জায়গা। অবশ্যই তার লিমিটেশন আছে, অন্যান্য সাইট গুলোরও আছে, কিন্তু গুগল আমাদের ট্রাস্টের একটা জায়গা নিয়েছে। এই টাইপের হাই অথরিটি ওয়েবসাইট গুলো থেকে আপনি এক্সটার্নাল লিঙ্কিংটা করতে হবে। আপনি এমন একটা ওয়েবসাইট থেকে করলেন যেখানে ট্রাস্টওয়ার্দি কন্টেন্ট নেই, যেখানে ইউজারের ট্রাস্ট নেই, সেই জায়গা থেকে এক্সটার্নাল লিঙ্কিং করা যাবে। ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন কি? ইমেজ এসইও হচ্ছে ইমেজটাকে ইউজার যখন সার্চ করবে সবার আগে আপনার ইমেজটা আসে, এটাই হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, আর কিছু না। ইমেজ অপটিমাইজেশন ইউজারের সার্চিং এর সাথে সাথে চলে আসবে এবং আপনার ওয়েবসাইটকে ফাস্টার করবে। আপনার ইমেজ যদি এসইও করা না হয় তাহলে কখনোই ফাস্টার লোডিং হবে না, লোডিং হতে থাকবে ওয়েবসাইট, শুধু লোডিং হতে থাকবে। দেখবেন কিছু কিছু ওয়েবসাইট সার্চ করার পরে ব্রাউজারে শুধু লোডিং হতে থাকে, মানে বারবার শুধু লোডিং হতে থাকে, আসে না, আসতে খুব টাইম নেয়। দ্যাটস মিন ওটা স্লো। স্লো কেন? কারণ তার ইমেজ গুলো অপটিমাইজ করা নাই, ইমেজ গুলো এসইও করা নেই। সেকেন্ড বেনিফিট কি? বেটার র্যাঙ্কিং পাওয়া যায়, কারণ যখন আপনার ওয়েবসাইট ফার্স্ট তখন তো আপনার অডিয়েন্স বাড়বে, অডিয়েন্স যখন বাড়বে গুগল তো স্বাভাবিকভাবেই আপনাকে র্যাঙ্কিং বাড়িয়ে দেবে। সো বেটার র্যাঙ্কিং এর জন্য অবশ্যই ইমেজ অপটিমাইজ করতে হবে। থার্ডলি হচ্ছে ইমেজ সার্চ ট্রাফিক আসে, যখন ইমেজটা আপনি সার্চ করবেন তখন তো অবশ্যই আপনারটাই আগে আসবে। যেমন আমি পিক্সেলে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দেখুন উনি এই অপটিমাইজেশনটা করছে বলে, এসইও করেছে বলেই কিন্তু ওনারটা এসেছে, আদারওয়াইজ কিন্তু ওনারটা থাকতো পেজের সবার শেষে, উনি কিন্তু সবার সামনে। কেন এসেছে? এসইও করেছে বলেই এসেছে, এটাই। এখন ইমেজ এসইও এর ক্ষেত্রে আসলে রুলসটা কি? প্রপার ফাইল নেম থাকতে হবে, অল্টার একটা টেক্সট থাকতে হবে, কম্প্রেসড ইমেজ থাকতে হবে, রেসপন্সিভ ইমেজ থাকতে হবে। এই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। মনে করুন এই যে এইখানে দেখুন একটা ইমেজ আছে 2008 সালের একটি দিনলিপিতে 29শে ফেব্রুয়ারি, রাইট? এই ইমেজটা অপটিমাইজ করা কিনা সেটা আমরা কিভাবে জানবো? এই যে দেখুন, এই যে টেক্সট, একটা লাইনের একটা টেক্সট ইমেজের নিচে, রাইট? 2008 সালের একটি দিনলিপিতে 29শে ফেব্রুয়ারি, এটাকে কি বলে? এটাকে বলে অল্টার টেক্সট, যেটা স্লাইডে দেখাচ্ছিল এএলটি টেক্সট। এএলটি মিনস অল্টার টেক্সট। এখন এএলটি টেক্সট গুলো কেন ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় এসইওর জন্য। অল্টার টেক্সটটা ওয়ান কাইন্ড অফ ইমেজ এসইওর ক্ষেত্রে টাইটেল, ইমেজ এসইওর ক্ষেত্রে
টাইটেল 2008 সালের একটি দিনলিপিতে 29শে ফেব্রুয়ারি, এটা লিখে সার্চ করলে আপনার কিন্তু এই ইমেজটা চলে আসবে। ইমেজটাতে আমরা একটু ঢুকি, দেখি কি কি দেয়া। আমরা যে বলছি এটা এসইও করা, ঠিক কি কি দেয়া আছে। দেখুন, এটার টাইটেল কি, এই যে যেটা আমি বলেছিলাম যে 2008 সালের একটি দিনলিপিতে 29শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে অল্টার টেক্সট। তারপরে কোথা থেকে নেওয়া হয়েছে, চিত্র, ক্যালেন্ডার, লিপ ইয়ার, ডেট, জেপিজি ফাইল, রাইট। তৈরি করা হয়েছে কবে, 8ই নভেম্বর 2008। আপলোড হয়েছে কবে, 8ই নভেম্বর 2008। সিসি তে কাকে রাখা হয়েছে, সিসি বাই এসএ 3.0, সব কিছু আছে। এখন আপনি যদি আরো বিস্তারিত দেখতে চান তাহলে আরো বিস্তারিততে ক্লিক করলে সব চলে আসবে। ইমেজ অপটিমাইজেশন এই কারণেই সব থেকে বেশি প্রয়োজন, যেন ফাস্ট লোডিং হয় ওয়েবসাইট, ইমেজটা যেন সার্চ করলে সবার আগে চলে আসে, এবং ওয়েবসাইটে ইনফরমেশনের সাথে ভিজুয়াল ইনফরমেশনটা যেন পারফেক্টলি থাকে। যেমন এই ইমেজটা যদি না দিত, এই কন্টেন্টটা সম্পূর্ণ হতো না। উইদাউট ইমেজ কোনো কন্টেন্ট সম্পূর্ণ হয় না, ইমেজ থাকতে হবে। কারণ ভিজুয়াল কন্টেন্ট মানুষকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, ইউজারকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, অনেক ইনফরমেশন খুব সহজে দেয়, যেটা আপনার এই সম্পূর্ণ পেজের কন্টেন্ট যা দিতে পারবেন, আপনার ইমেজ কিন্তু তার থেকে বহু গুণে বেশি কিছু আপনাকে প্রোভাইড করবে। দ্যাটস ওয়াই হচ্ছে ইমেজ মাস্ট বি, থাকতেই হবে। অল্টার টেক্সট আসলে কি, যেটা আমি মাত্রই বললাম আপনাদেরকে, যে অল্টার টেক্সট দেওয়া। অল্টার টেক্সট হচ্ছে আপনার ইমেজটাকে ডিসক্রাইব করবে, এমন একটা টেক্সট এক লাইনে ডিসক্রাইব করবে। এখন ডিসক্রাইব করতে আপনার যদি প্যারাগ্রাফ লিখতে হয়, উপন্যাস লিখতে হয়, তাহলে আসলে এটা অল্টার টেক্সট হবে না। অল্টার টেক্সট হবে আপনার টেক্সটটাকে ডিসক্রাইব করবে জাস্ট এক লাইন। এক লাইনের মধ্যে আপনি আপনার টেক্সটটাকে ডিসক্রাইব করবেন যে হ্যাঁ এটা আমার টেক্সট। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেশন ইন বাংলাদেশ। ধরুন আমরা যদি এখন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এর একটা ছবি আপলোড করি আমাদের ওয়েবসাইটে, এবং সেখানে যদি অল্টার টেক্সটে আমরা অ্যাড করে দিই ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেশন ইন বাংলাদেশ, এটা যখন কোনো ইউজার সার্চ করবে তখন কিন্তু আমাদের ওয়েবসাইটে সেই পিকচারটাও আসবে। কারণ যদি আমরা এসইও করে থাকি, যদি আমরা ইমেজ অপটিমাইজেশন করে থাকি উইথ অল্টার টেক্সট, রাইট। কিছু ইমেজ এসইওর ক্ষেত্রে আমরা এরর করি বা কিছু মিস্টেক করি, কি কি এরর করতে পারি বা কি কি মিস্টেক আমরা করি সেটা আমরা দেখি। ফার্স্টে হচ্ছে কোনো ফাইলের কোনো নাম দেই না, কোনো টাইটেল দেই না, জাস্ট ইমেজ যেভাবে আপনার ল্যাপটপে বা আপনার পিসিতে সেভ আছে সেটাই দিয়ে দিই, কোনো অল্টার টেক্সট ব্যবহার করি না। এটা করা যাবে না, অল্টার টেক্সট অবশ্যই দিতে হবে। আপনার ল্যাপটপে, আপনার পিসিতে, হোয়াট এভার যাই দেখা থাকুক না কেন, একটা অল্টার টেক্সট আপনাদের মাস্ট বি ইনক্লুড করতে হবে। দেন হচ্ছে অনেক বড় একটা ফাইল আপনি আপলোড করলেন, না অনেক বড় ফাইল আপলোড করা যাবে না, আপলোড করতে হবে পিক্সেল ভালো কিন্তু এভারেজ ফাইলের মধ্যে, লার্জ ফাইল সাইজ আপলোড করা যাবে না এভারেজ ফাইলের মধ্যে। ইররিলেভেন্ট ইমেজ, যেটা আপনার কন্টেন্টের সাথে যাচ্ছে না। এখন আপনার কন্টেন্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার কন্টেন্ট। এখন আপনি পিকচার দিলেন কোনো একজন সেলিব্রিটির, কোনো একজন সেলিব্রিটির, এটা কিন্তু আপনার ইররিলেভেন্ট ইমেজ। কারণ ডিজিটাল মার্কেটিং এর সাথে কিন্তু সেলিব্রিটির কোনো কানেকশন নেই। সেলিব্রিটির কানেকশন থাকতো যদি সে একজন ডিজিটাল মার্কেটার হতো, যে একজন ফেমাস রিনোয়েড ডিজিটাল মার্কেটার, তার সাথে আপনার কন্টেন্টের রেলিভেন্ট থাকতে পারে, কারণ সে একজন ডিজিটাল মার্কেটার। কিন্তু ডিজিটাল মার্কেটার না, সে জাস্ট একজন সেলিব্রিটি, সে অন্য প্রফেশনে আছে, তার ছবি কিন্তু আপনার কন্টেন্টের সাথে রেলিভেন্ট না। এই টাইপের ইররিলেভেন্ট হচ্ছে ইমেজ গুলো দেওয়া যাবে না, রেলিভেন্ট ইমেজ দিতে হবে যে আপনার কন্টেন্ট কি, কন্টেন্টকে ডিসক্রাইব করবে কি। দেন হচ্ছে পুর কোয়ালিটি ইমেজ, এমন ইমেজ দিচ্ছেন যে ফাইলটা আপলোড হওয়ার পর ভেঙে যাচ্ছে, আপলোড হওয়ার পর ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়া ইমেজ গুলো কিন্তু ভালো সাপোর্ট দেয় না, অডিয়েন্সকে ক্র্যাক করতে পারে।
কারণ অডিয়েন্স যদি আপনার ওয়েবসাইটে ঢুকে ভালো কোনো ইমেজ না পায় তাহলে কিন্তু সে আপনার ওয়েবসাইটে থাকবে না, খুব স্বাভাবিক। আরো সহজে যদি বলি, এই স্লাইডে এই যে একটা পিকচার দেয়া, এই পিকচারটা যদি ভালো না হতো, এখানে যদি আমি শুধু এরর লিখে রাখতাম, পিকচারটা যদি ক্লিয়ার না হতো, তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো না। দেখতে ভালো না লাগলে কিন্তু অ্যাট্রাকটিভ লাগতো না। সেম ওয়েবসাইটের জন্য, সেম ফেসবুক পেজের জন্য, আপনার পিকচার, আপনার ভিজুয়াল এলিমেন্ট যত সুন্দর, যত বেশি কোয়ালিটিফুল, তত বেশি অডিয়েন্স অ্যাট্রাক্ট হবে। আচ্ছা, অন পেজ এসইও কিছু চেকলিস্ট। অন পেজ এসইও করার জন্য কি কি লাগে সেটার একটা চেকলিস্ট, কি কি করতে হয়। ফার্স্টেই কি, ফার্স্টেই হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটি টাইটেল লাগবে, একটা টাইটেল দিতে হবে। এক নম্বরে কি, একটা টাইটেল দিতে হবে যে টাইটেলটা এসইও ফ্রেন্ডলি। সেকেন্ড হচ্ছে এসইও ফ্রেন্ডলি ইউআরএল, আপনার ইউআরএলটা মাস্ট বি এসইও ফ্রেন্ডলি হতে হবে। থার্ড কি, থার্ড হচ্ছে প্রপার H1 H2 এবং H3 স্ট্রাকচার, যেটা আমি আপনাদেরকে বলেছি যে ফার্স্টে আসবে H1 মেইন হেডিং, H2 সাব হেডিং, H3 সাব হেডিং, 4, 5 এবং 6 এগুলো হচ্ছে ডিফল্ট। ডিফল্টে আপনি আপনার কন্টেন্টকে ডিসক্রাইব করবেন যে আপনার কন্টেন্ট আসলে কি নিয়ে, ফুল কন্টেন্টটা লিখবেন। ফোর্থলি হচ্ছে ইন্টারনাল লিঙ্কস। 4 নাম্বার আপনি কি করবেন, ইন্টারনাল লিঙ্ক দিবেন আপনার ওয়েবসাইটের অন্য একটা পেজের, অন্য একটা প্রোডাক্ট বা সার্ভিস, হোয়ার এভার, যে কোনো একটা, আপনার ওয়েবসাইটের যে কোনো একটা পেজে বা যে কোনো একটা কন্টেন্টের লিঙ্ক আপনি সেখানে অ্যাড করবেন। এটা হচ্ছে আপনার ফোর্থ কাজ। ফিফথ কোনটা, ফিফথ হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, আপনার রেলিভেন্ট অন্য একটা ওয়েবসাইটের বা অন্য একটা ই কমার্স সাইটে, আপনার যদি প্রোডাক্টের বিজনেস হয় যে কোনো একটা ই কমার্স সাইটে আপনার রেলিভেন্ট প্রোডাক্টের একটা লিঙ্ক এনে আপনাকে দিতে হবে। এবং সেই ওয়েবসাইটটা অবশ্যই ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট হতে হবে, হাই অথরিটিফুল ওয়েবসাইট হতে হবে। যে কোনো ওয়েবসাইট থেকে নিলেই হবে না, মাস্ট বি ট্রাস্টওয়ার্দি একটা ওয়েবসাইট হতে হবে। তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, আপনার কন্টেন্টের সাথে যে ইমেজটি আপনি দিচ্ছেন সেটার অবশ্যই অপটিমাইজেশন বা ফুল এসইও থাকা জানতে হবে, যে আসলে এসইও আপনি কিভাবে করবেন, কোনটার পরে কোনটা করবেন। ইমেজের এসইও মাস্ট বি করতে হবে। শুধুমাত্র কন্টেন্টের এসইও করলে কখনোই আপনার কন্টেন্ট ভালোভাবে পারফর্ম করতে পারবে না, র্যাঙ্কিং এ আসতে পারবে না, যদি না আপনার ইমেজ অপটিমাইজেশন করা থাকে। ইমেজ মাস্ট বি অপটিমাইজেশন করতে হবে। আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছি ইমেজ কিভাবে অপটিমাইজেশন করতে হয়। ফার্স্ট হচ্ছে একটা টাইটেল দিতে হবে, সেকেন্ড হচ্ছে অল্টার টেক্সট। টাইটেল এবং অল্টার টেক্সট হচ্ছে একই জায়গায়, শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি টাইটেল শব্দটি ব্যবহার করছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। এবং প্রফেশনালি বলতে গেলে ইমেজ অপটিমাইজেশন ফার্স্ট স্টেপ হচ্ছে অল্টার টেক্সট, যেটাকে আমরা সহজে টাইটেল বলতে পারি। এক লাইনে নিজের ইমেজটাকে ডিসক্রাইব করা, অল্টার টেক্সটের মাধ্যমে হচ্ছে নিজের ইমেজটাকে ডিসক্রাইব করা, সেটা এক লাইনের। দেন হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, আপনার ওয়েবসাইটটা যাতে মোবাইল ফ্রেন্ডলি হয়। আপনার ওয়েবসাইট এমন রেজুলেশন দিয়ে, এমন পিক্সেল দিয়ে বানানো যেটা মোবাইলে দেখার ক্ষেত্রে লেখা অর্ধেক আসছে, ফন্ট ক্লিয়ার না, আপনার ইমেজ ফুল ক্লিয়ার না, এই জিনিসগুলো হলে আসলে এসইও ফ্রেন্ডলি হবে না। এর জন্য ওয়েবসাইট বানানোর পরে অবশ্যই দেখতে হবে সেটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, ল্যাপটপ ফ্রেন্ডলি কিনা। এবং পিসিতে তো অবশ্যই ওয়েবসাইট সব থেকে ভালো বেটার পারফরমেন্স দেয়, ইটস ওকে। বাট আপনার দেখতে হবে যে ছোট স্ক্রিনের ল্যাপটপ সেখানে ভালো সার্ভিস দিচ্ছে কিনা, ভালো আউটপুট আসছে কিনা, সে প্রপারলি দেখতে পাচ্ছে কিনা, যে মোবাইল ইউজ করছে সে আসলে প্রপারলি দেখতে পাচ্ছে কিনা, এটা দেখতে হবে। লাস্টলি হচ্ছে ফার্স্ট লোডিং স্পিড, খুব দ্রুততম সময়ের মধ্যে লোড নিতে পারছে কিনা, এটা দেখতে হবে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। আপনাদের কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। না ম্যাম, আপাতত কোনো কোশ্চেন নাই। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ড্রোয়েক্স এর সাথেই থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।